আগে ছিল 2s আর 2p কক্ষক, শঙ্করায়নের পরে সেই 2s আর 2p কক্ষকের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেল, তৈরি হয়ে গেল কি sp3 নতুন কক্ষক। একে আমরা s ও বলতে পারবো না, একে আমরা p ও বলতে পারবো না, একে আমরা কি বলবো? sp3। প্রয়োজন মতো তারা নিজেদের মধ্যে ভালো করে মিশে গিয়ে, ভালো করে ঘেটে গিয়ে একজন নতুন ধরনের কক্ষক তৈরি করছে, যে কক্ষকগুলিকে আমরা বলছি শঙ্কর কক্ষক। যে কোনো পরমাণু শঙ্করায়ন যদি sp3d হয়, তাহলে সেই পরমাণুর থেকে একটা থাকবে অ্যাবাভ দ্য প্লেনে, একটা শঙ্কর কক্ষক থাকবে বিলো দ্য প্লেন, আর তিনখানা থাকবে অন দ্য প্লেন। এটা একটা, এটা একটা, এটা একটা। মোট ফসফরাসের সঙ্গে যে 5খানা বন্ড আছে, সেই 5খানা বন্ডের মধ্যে 3টি বন্ডকে আমরা বলি ইকুইটোরিয়াল বন্ড, যারা প্লেনের উপরে। যারা যে বন্ডটি অ্যাবাভ দ্য প্লেন সেটা অ্যাক্সিয়াল বন্ড, যে বন্ডটি বিলো দ্য প্লেন সেটাও অ্যাক্সিয়াল বন্ড। এই অ্যাক্সিয়াল বন্ড আর ইকুইটোরিয়াল বন্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর ইকুইটোরিয়ালের মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। মনে থাকবে এটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন শিক্ষক নাজমুল স্যার। আর আজ আমি তোমাদেরকে রাসায়নিক বন্ধন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হলো শঙ্করায়ন, ইংরেজিতে যাকে বলা হয় হাইব্রিডাইজেশন। তো চলো আজ আমরা রসায়নের একটি খুব ভয়ঙ্কর ঝড় তুলব আজকের ক্লাসের মাধ্যমে। তো দেখো শঙ্করায়ন কি। আমরা এই কেমিস্ট্রির শঙ্করায়নকে বোঝার আগে, আমরা ক্লাস 9 এবং 10-এ মনে করে দেখো আমরা কোথাও এই শঙ্করায়ন শব্দটি শুনেছি। দেখো ভৌতবিজ্ঞানে তোমরা শুনেছো শঙ্কর ধাতু। যেমন মনে করো পিতল, পিতলের মধ্যে কি আছে বলো? পিতলের মধ্যে আছে জিঙ্ক আছে এবং তামা আছে। তার মানে পিতল এমন এক প্রকার মেটাল, পিতল এমন এক প্রকার মেটাল নয়, পিতল এমন এক প্রকার শঙ্কর ধাতু যার মধ্যে তামার বৈশিষ্ট্য আছে এবং যার মধ্যে জিঙ্কেরও বৈশিষ্ট্য আছে। তার মানে শঙ্কর মানে হলো, এখান থেকে বোঝা যাচ্ছে যে কিছু একটার মিশ্রণ, কিছু একটার মিক্সচার। এবং এছাড়াও তোমরা দেখবে, তোমরা শুনেছো, তোমরা ক্লাস 10-এ দেখবে পড়েছো বংশগতি অধ্যায়ে। হ্যাঁ, বংশগতি অধ্যায়ে তোমরা পড়েছো যে এক শঙ্কর জনন, দ্বিশঙ্কর জনন, যেখানে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মিশ্রণ ঘটিয়ে একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা হচ্ছে, যার মধ্যে আগের উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য বর্তমান। অর্থাৎ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদকে মিশ্রণ ঘটিয়ে যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরির পদ্ধতি, তাকে বলে শঙ্করায়ন। আর যে নতুন উদ্ভিদটা তৈরি হচ্ছে তাকে আমরা কি বলি? শঙ্কর উদ্ভিদ। সিমিলারলি শঙ্কর ধাতু, পিতল আর জিঙ্ক, পিতলের মধ্যে দেখো জিঙ্ক আর মানে আছে, তামা আছে। তার মানে পিতলের মধ্যে জিঙ্কেরও বৈশিষ্ট্য আছে, তামারও বৈশিষ্ট্য আছে। কি বললাম, বোঝা গেল? অর্থাৎ কিছু বৈশিষ্ট্য, মানে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীর মিশ্রণ ঘটিয়ে বা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো কিছুর মিশ্রণ ঘটিয়ে নতুন কিছু তৈরি করার যে পদ্ধতি, তাকে আমরা কি বলছি? শঙ্করায়ন। স্যার কেমিস্ট্রিতে শঙ্করায়ন কোথায় কাজে লাগবে? কেমিস্ট্রি শঙ্করায়নের অ্যাপ্লিকেশন কোথায়? তো চলো সেটা আমরা শুরু করব। দেখো শঙ্করায়ন হাইব্রিডাইজেশন, শঙ্করায়নের হাইব্রিডাইজেশনের বাংলা হলো শঙ্করায়ন। আমরা কোথায় এর অ্যাপ্লাই করব? দেখো কার্বন, কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা লক্ষ্য করি, কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা লক্ষ্য করি, তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p2, তাই না? এবং যদি আমরা ইলেকট্রন বিন্যাসকে আমরা যদি একটাকে ইলেকট্রনের বিন্যাস যদি আমরা এভাবে লিখি, 1s এ দুখানা ইলেকট্রন, 2s এ দুখানা ইলেকট্রন, 2p-তে দেখো দুখানা অযুগ্ম ইলেকট্রন। আমি তোমাদেরকে ভ্যালেন্স বন্ড থিওরিতে পড়িয়েছিলাম, যতগুলি অযুগ্ম ইলেকট্রন থাকে ভাই, ততগুলি বন্ধন হয়। কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে যতগুলি অযুগ্ম ইলেকট্রন থাকে, ঠিক ততগুলি সমযোজী বন্ধন হয়। কার্বনের অযুগ্ম ইলেকট্রন কতগুলি ইলেকট্রন বিন্যাসকে খেয়াল করলে? মাত্র দুখানা অযুগ্ম ইলেকট্রন। তাহলে কার্বনের বন্ধন করার কথা কতগুলি? দুটি। কিন্তু কার্বন প্রকৃতিতে বন্ধন করে কতগুলি? 4টি। তোমরা দেখে এসছো কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন 4টি বন্ধন করে, মিথেন অণুতে কার্বন 4টি বন্ধন করে, ইথিলিনে কার্বন 4টি বন্ধন করে, অ্যাসিটিলিনে কার্বন 4টি বন্ধন করে। কার্বন যেখানে বন্ধন করে সব 4টি করে বন্ধন করে। বিজ্ঞানীরা এবার টেনশনে পড়ে গেল যে কি হবে। আমরা তো ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারছি না কার্বনের বন্ডিং।
তাহলে নিশ্চিত কার্বনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে, কার্বন তার দুখানা অযুগ্ম ইলেকট্রনকে বৃদ্ধি করে চারখানা অযুগ্ম ইলেকট্রন বানাচ্ছে। মন দিয়ে শোনো, বিজ্ঞানকে মেনে প্রকৃতি তৈরি হয়নি, বিজ্ঞানকে মেনে এই মহাবিশ্ব তৈরি হয়নি। এই মহাবিশ্ব, এই পৃথিবীর মধ্যে যা কিছু ঘটছে সেগুলোর বিশ্লেষণ করার জন্যই বিজ্ঞান। যখন গাছ থেকে আপেলটা পড়েছিল, বিজ্ঞানী নিউটন যখন দেখেছিলেন, তিনি কিন্তু ওই ঘটনাটা দেখার পরে তিনি বুঝেছিলেন এই ঘটনাটা পৃথিবীতে ঘটছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন। তারপরে তিনি তার গবেষণার মাধ্যমে বিভিন্ন সূত্র আমাদেরকে দিয়েছিলেন। বিজ্ঞানীরা দেখছেন কার্বন পরমাণু চারখানা বন্ধন করছে, কিছু করার নেই, প্রকৃতিতে কার্বন চারখানা বন্ধন করছে অলরেডি, এইভাবে সে প্রকৃতিতে এক্সিস্ট করে। তার সেই চারটি বন্ধনের ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন বিজ্ঞানীরা। এই বন্ডিংয়ের, এই একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে কিভাবে বন্ড করে, এই বন্ডের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন থিওরি এসছে। লুইস ডট থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরির আগের দিন আমি তোমাদেরকে পড়িয়েছি। সেই ভ্যালেন্স বন্ড থিওরিতে বলা হয়েছিল যতগুলি অযুগ্ম ইলেকট্রন ততগুলি বন্ধন করবে, কিন্তু বিজ্ঞানীরা যখন দেখছেন কার্বন চারটি করে বন্ধন করে, তখন এই ভ্যালেন্স বন্ড থিওরি আর খাটছে না। তখন বিজ্ঞানীরা নতুন কনসেপ্ট, নতুন আইডিয়া আনার চেষ্টা করলো, এবং তখন বিজ্ঞানীরা বললেন যে না, কার্বন নিশ্চিত কোনো না কোনোভাবে, কার্বন কোনো না কোনো পদ্ধতিতে তার অযুগ্ম ইলেকট্রনকে বৃদ্ধি করে চারটি করছেই করছে। এবং তখন বিজ্ঞানীরা কি বললেন যে কার্বন প্রকৃতি থেকে এনার্জি গ্রহণ করে তার 2s-এ থাকা একখানা ইলেকট্রনকে 2p-তে পাঠিয়ে দিচ্ছে। 2s-এ থাকা একটি ইলেকট্রনকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? 2p-তে। কারণ 2p-তে এখনো একটা ফাঁকা কক্ষক আছে, তাই 2s-এর মধ্যে থাকা একখানা ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে ভাই? 2p-তে চলে যাচ্ছে। এবং 2p-তে যখনই যাচ্ছে তখন দেখো কার্বনের বাইরে চারখানা অযুগ্ম ইলেকট্রন হয়ে গেল। এবং বিজ্ঞানীরা তখন বলার চেষ্টা করলেন তা এইভাবেই তো হচ্ছে। কার্বনের বাইরে চারখানা অযুগ্ম ইলেকট্রন, সেখানে কার্বনের সাথে চারখানা হাইড্রোজেন এইভাবে সুন্দরভাবে বন্ডিং করেছে, হাতে হাত মিলিয়ে বসবাস করছে কার্বনের সাথে চারখানা হাইড্রোজেন। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, আরও একটি কথা এখানে লুকিয়ে আছে। বিজ্ঞানীরা আরও গবেষণা করলো, বিজ্ঞানীরা আরও অনেক কিছু দেখলো। তারা দেখলো যে না, কার্বনের সাথে যে চারখানা হাইড্রোজেন বন্ধন করে আছে, যারা চারখানা হাইড্রোজেন যে বন্ডিং করে আছে, প্রত্যেকটা বন্ধনের ক্যারেক্টার একই, প্রত্যেকটা বন্ধনের বৈশিষ্ট্য একই, প্রত্যেকটা বন্ধনের বন্ধন দৈর্ঘ্য একই। তখন বিজ্ঞানীরা ভাবলেন, আচ্ছা, যদি এই হাইড্রোজেন পরমাণুগুলি এই চারখানা অযুগ্ম ইলেকট্রনের সাথে যদি বন্ডিং করে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি? 1s1। এই হাইড্রোজেনের একখানা ইলেকট্রন যদি এই অযুগ্ম ইলেকট্রনগুলির সাথে যদি বন্ধন করে, তাহলে একখানা হাইড্রোজেন বন্ধন করছে হাইড্রোজেনের 1s-এর সাথে কার্বনের 1s-এর, আর বাকি তিনখানা হাইড্রোজেন হচ্ছে 1s-এর সাথে 2p-এর, আবার একটা হাইড্রোজেনের 1s-এর সাথে কার্বনের 2p, আবার একটা হাইড্রোজেনের 1s-এর সাথে কার্বনের 2p। ভেরি সিম্পল, কারণ এগুলো প্রত্যেকটা 2p কক্ষক, এটা প্রত্যেকটা 2s কক্ষক। তাহলে হাইড্রোজেনের 1s-এর সাথে একবার কার্বনের 1s-এর 2s-এর বন্ধন হচ্ছে, 1s-এর সাথে 2s-এর, আর বাকি তিনখানা হাইড্রোজেন 1s-এর সাথে 2p-এর। সিম্পলি দেখতেই পাচ্ছ। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে এখানে যে যদি এই কন্ডিশনে কার্বন বন্ধন করত, তাহলে তিনখানা CH বন্ধনের নেচার হতো একই, আর একখানা CH বন্ধনের নেচার হতো আলাদা। তিনটি বন্ধনের প্রকৃতি একই, আর একটা CH বন্ধনের প্রকৃতি একরকম হতো, কারণ অরবিটালের ওভারল্যাপ আলাদা আলাদা হচ্ছে। একটা 2s-এর সাথে হচ্ছে, বাকিগুলো একটা হাইড্রোজেন 2s-এর সাথে করছে, বাকি তিনখানা হাইড্রোজেন 2p-এর সাথে করছে। কিন্তু বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে দেখলেন যে না, চারখানা CH বন্ধনের নেচার একই। তখন আবার বিজ্ঞানীদের মাথার মধ্যে প্রশ্ন আসতে শুরু করলো, তাহলে আবার আমরা কি এখানে থিওরি নিয়ে আসতে পারি? তখন বিজ্ঞানীরা বলল যে না, হাইড্রোজেনের 1s কার্বনের 2s-এর সাথে বন্ধন করছে না, হাইড্রোজেনের 1s
কার্বনের 2s এর সাথে বন্ধন করছে না। ও কার সাথে বন্ধন করছে বলছে না, কার্বন নিজেকে সংকরায়ন ঘটিয়ে নিচ্ছে। কার্বনের বাইরের কক্ষে এই যে 1s 2s এ একটা অযুগ্ম ইলেকট্রন আর 2p তে 3খানা অযুগ্ম ইলেকট্রন ছিল, তারা নিজেদের মধ্যে ভালো করে ঘেটে বাটনা দিয়ে বেটে এই 2s আর 2p তারা তিনজনে এই যে 3টে p কক্ষক আর একটা s কক্ষক এরা একসঙ্গে ভালো করে মিশে গিয়ে 4খানা সংকর কক্ষক তৈরি করছে। দেখো একটা 2s আর 3টে 2p এরা একে অপরের সাথে মিলে গিয়ে নতুন এক ধরনের কক্ষক তৈরি করছে। একটা 2s আর 3খানা 2p কার্বনের তারা একসঙ্গে মিশে গিয়ে এক নতুন ধরনের কক্ষক তৈরি করছে, যাকে আমরা বলছি সংকর কক্ষক। এবং এই কক্ষকগুলিকে আমরা এসও বলতে পারবো না, এই কক্ষকগুলিকে আমরা পিও বলতে পারবো না, এই কক্ষকগুলিকে আমরা কি বলবো, sp3। দেখো এখানে ছিল এটা 2s, এটা ছিল 2p, এটা ছিল 2s, এটা ছিল 2p, এই 3টে 2p, কিন্তু যখন এরা মিশে গিয়ে নতুন কক্ষক তৈরি করলো, এদেরকে আমরা কখনোই বলতে পারবো না s অথবা p। এদেরকে আমরা কি বলবো, প্রত্যেকটা কক্ষকের নাম হয়ে যাবে ভাই, প্রত্যেকটা কক্ষকের নাম হয়ে যাবে sp3। একেও sp3 বলবো, একেও sp3 বলবো, একেও sp3 বলবো, একেও sp3 বলবো। কথা বোঝা যাচ্ছে না? নিশ্চিত বোঝা যাচ্ছে। তাহলে প্রত্যেকটা কক্ষকে আমরা sp3 বলবো এইভাবে। তাহলে দেখো সংকরায়ন বিষয়টি কি, তাহলে পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলি তারা সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলি নয়, সর্ববহিস্থ কক্ষপথে থাকা কক্ষকগুলি প্রয়োজন মতো বন্ডিং করার জন্য প্রয়োজন মতো তারা নিজেদের মধ্যে ভালো করে মিশে গিয়ে, ভালো করে ঘেটে গিয়ে এক নতুন ধরনের কক্ষক তৈরি করছে, যে কক্ষকগুলিকে আমরা বলছি সংকর কক্ষক। এবং নাম কেন sp3 হলো, কারণ দেখো এই কক্ষকগুলি তৈরি হয়েছে একটা s আর 3খানা p এর মিশ্রণের ফলে। দেখো এর নাম 2p, সেটা আলাদা বিষয়, এর নাম 2p 2s আলাদা বিষয়, কিন্তু 2p কটা p কক্ষক আর কটা s কক্ষকের মিশ্রণ ঘটেছে, কটা p কক্ষক এবং কটা s কক্ষকের মিশ্রণ ঘটেছে, একটা s আর 3খানা p কক্ষকের মিশ্রণ ঘটেছে। তাই এই সংকর কক্ষকগুলির নাম হয়ে যাচ্ছে কি, এই সংকর কক্ষকগুলির নাম হয়ে যাচ্ছে sp3। যতগুলি কক্ষকের সংকরায়ন ঘটবে সেইভাবে নাম হবে। এবং সংকর কক্ষকগুলি সংকরায়ন কোথায় ঘটবে, সর্ববহিস্থ কক্ষপথে। সংকরায়ন কোথায় ঘটবে, সর্ববহিস্থ কক্ষপথে। তাই একটা এস আর 3টে পি মিশে গিয়ে যে সংকর কক্ষক তৈরি করলো, এর নাম হয়ে গেল sp3। দেখো এটাকে যদি আমরা একটু ভালো করে বুঝি, দেখো কার্বনের ক্ষেত্রে খুব সুন্দর ইন্টারেস্টিং ব্যাপার। দেখো যারা বুঝছো তারা তো নিশ্চিত ভালো লাগবে। দেখো কার্বনের প্রথমে কি ছিল, এটা 1 নম্বর কক্ষপথ ছিল না, কার্বনের এটা কি ছিল ভাই, এটা ছিল কার্বনের 1 নম্বর কক্ষপথ, যেখানে তার একটা উপকক্ষ ছিল, নাম ছিল 1s, সেখানে ইলেকট্রন ছিল 2খানা। পরের কক্ষপথ কত নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 2টো কক্ষক ছিল, একটার নাম ছিল 2s ভাই, একটার নাম ছিল 2p। আমরা জানি সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলি বন্ধনে অংশগ্রহণ করে, কিন্তু কার্বন বন্ধন করতে গিয়ে দেখলো তার 2খানা অযুগ্ম ইলেকট্রন, কিন্তু সে 4টি বন্ধন করতে চায়। 2খানা ইলেকট্রন আছে অযুগ্ম, কিন্তু সে 4টি বন্ধন করতে চায়, যেটা আমি প্রথমে লিখেছিলাম এইটা। তারপরে কার্বন বন্ডিং করার জন্য নিজেকে কি করলো, তার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে সে কি করলো, সে নিজেকে রিঅ্যারেঞ্জ করলো। সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলি ছিল 2s আর 2p, সে 2s থেকে একখানা ইলেকট্রনকে কোথায় পাঠালো ভাই, কোথায় পাঠালো, 2p-তে। 2s থেকে একখানা ইলেকট্রনকে কোথায় পাঠালো, 2s থেকে একখানা ইলেকট্রনকে 2p-তে পাঠালো। এরপরে কার্বন কি করলো, সে নিজেকে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে, এটা নিউক্লিয়াস, এটা 1s, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে কি করলো, সংকরায়ন ঘটালো ভাই, সংকরায়ন ঘটিয়ে এইরকম ভাবে sp3 সংকর কক্ষক তৈরি করলো। আগে ছিল কার্বন এইরকম, ব্যাপারটা ভালো করে বোঝো, আগে ছিল কার্বন এইরকম, সে বন্ডিং করার জন্য 2s থেকে একটা ইলেকট্রনকে এখানে পাঠালো, এবং আবারও ভালোভাবে বন্ডিং করার জন্য সর্ববহিস্থ কক্ষপথে যে অযুগ্ম ইলেকট্রনগুলি ছিল সেগুলোকে তারা, মানে এই যে সর্ববহিস্থ কক্ষপথের
কক্ষকগুলিকে একসঙ্গে মিশিয়ে নতুন কক্ষক তৈরি করলো। তার আগে ছিল 2s আর 2p কক্ষক। সংকরায়নের পারে সেই 2s আর 2p কক্ষকের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেল, তৈরি হয়ে গেল কি sp3 নতুন কক্ষক। একে আমরা এসও বলতে পারবো না, একে আমরা পিও বলতে পারবো না, একে আমরা কি বলবো? sp3। বোঝা গেল? এই sp3 সংকর কক্ষকে কতগুলি করে ইলেকট্রন আছে তাহলে? এবার সেই 4টে ইলেকট্রনই যেটা এস আর পিতে ছিল সেগুলো কোথায় থাকবে এখন? sp3তে। এই ইলেকট্রনগুলির সঙ্গে এবার হাইড্রোজেন গিয়ে বন্ধন করবে, অন্য কেউ করতে পারে, ওটা কোনো ব্যাপার নয়, যে খুশি বন্ধন করতে পারে যার কাছে ইলেকট্রন আছে, একটা অযুগ্ম। তাহলে সংকরায়ন ব্যাপারটা বোঝা গেল। যাদের আমরা বন্ডিংকে ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে ব্যাখ্যা করতে পারছি না, তাদের ক্ষেত্রে আমরা এখানে সংকরায়ন অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও আমরা সমস্ত সমযোজী অণুর ক্ষেত্রে সংকরায়নকে অ্যাপ্লাই করতে পারি। কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই হয় না, সেটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো, রাইট? তাহলে সংকরায়ন ব্যাপারটা তোমরা কিন্তু বুঝেছো। তাহলে এখান থেকে কি বুঝলাম? কতগুলো কক্ষকের সংকরায়ন ঘটেছে? একটা এস আর 3খানা পি, একটা এস আর 3খানা পি, sp3, নাম হলো কি sp3। কতগুলি সংকর কক্ষক তৈরি হলো? 1 2 3 4। তার মানে এখানে কতগুলি কক্ষকের সংকরায়ন ঘটেছিল? 4খানা কক্ষকের সংকরায়ন ঘটেছিল, 3টে পি একটা এস। তার মানে যতগুলি পারমাণবিক কক্ষকের মিশ্রণ ঘটবে, যতগুলি পারমাণবিক কক্ষকের সংকরায়ন ঘটবে, ঠিক ততগুলি সংকর কক্ষক তৈরি হবে, ঠিক ততগুলি সংকর কক্ষক তৈরি হবে। 4খানা বিশুদ্ধ কক্ষকের সংকরায়ন ঘটেছিল, 4টি সংকর কক্ষক তৈরি হয়েছে। যদি 3খানা বিশুদ্ধ কক্ষকের সংকরায়ন ঘটে, 3টি সংকর কক্ষক তৈরি হবে। ধীরে ধীরে সব দেখাবো আমি। চলো, তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবং সংকরায়ন কোথায় হয়? সবসময় সর্ববহিস্থ কক্ষপথের কক্ষকগুলির মধ্যে হয়। এবং এই সংকরায়নের ফলে এই যে দেখো, তোমরা জানো এস কক্ষকের দেখতে কেমন, এস কক্ষকের দেখতে কেমন তোমরা জানো? বলো, তোমরা জানো, তোমরা সবই জানো। এস কক্ষকের দেখতে কেমন? গোলাকার। পি কক্ষকের দেখতে কেমন বলো? ডাম্বেল আকার। পি কক্ষকের দেখতে কেমন বলো? ডাম্বেল আকার, তাই না? px py pz, দেখো এরকম দেখতে হয় তাদের, px py pz। তাহলে বিশুদ্ধ অবস্থায় এস আর পি কক্ষকের আকৃতি কেমন? বিশুদ্ধ অবস্থায় এস এবং পি কক্ষকের আকৃতি, এস গোলাকার, পি ডাম্বেল আকার। যখন এগুলো মিলে যাচ্ছে, একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে, সংকরায়ন করছে, তখন এদের আকৃতির কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বিশুদ্ধ এস পি এবং এই যে একটা এস আর 3টে পি, এই যে একটা এস আর 3টে পি মিলে গিয়ে যে নতুন সংকর কক্ষক তৈরি করলো, এই সংকর কক্ষকের আকৃতি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সংকর কক্ষকগুলির আকৃতি অলমোস্ট সমস্ত সংকর কক্ষকের আকৃতি একই রকম ধরা হয়। এখানে কতগুলি সংকর কক্ষক তৈরি হয়েছে? 4টি। সংকর কক্ষককে এরকম ভাবে লেখা, একটা বড় লোব, একটা ছোট লোব, একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট, একটা বড়, আবার এর এদিকে একটা ছোট। ছোটগুলো দেওয়ার দরকার নেই, তোমরা ইকুইভ্যালেন্ট টু এরকম দেবে, ছোটগুলো দেখানোর দরকার নেই। দেখো, তাহলে কার্বনের বাইরে নর্মাল অবস্থায় একটা এস কক্ষক ছিল গোলাকার আর 3টে পি কক্ষক ছিল। সংকরায়নের ফলে এই এস আর পি গুলো মিলে কার্বনের বাইরে কি কক্ষক তৈরি করেছে? sp3 কক্ষক তৈরি করেছে, যাদের ডিস্ট্রিবিউশন কেমন? এই রকম, যাদের ডিস্ট্রিবিউশন কেমন? এই রকম। এবার মনে হবে যে স্যার এইরকম কেন sp3 এর ক্ষেত্রে? বিষয়টা ঠিক এই রকম। দেখো, বিষয়টা ঠিক এই রকম। মনে করো এই কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে একটা এস আর 3টে পি ছিল, তারা সংকরায়িত হয়ে গিয়ে sp3 সংকর কক্ষক তৈরি করেছে। তার দেখতে ঠিক হবে এইরকম, এটা একটা সংকর কক্ষ। এই যে স্টিকটা আছে, মনে করো এটা এরকম ডাম্বেল আকার, যেটা করেছি আমি এরকম দেখতে, বাট ওরকম করে তো তোমরা লিখবে না, তোমরা বন্ড দিয়ে লিখবে। তাহলে এই যে কার্বনের চারিদিকে যে 4টে সংকর কক্ষক তৈরি হয়েছে, sp3 সংকর কক্ষক যদি শুধু কার্বন নয়, যদি কোনো পরমাণু sp3 সংকর কক্ষক হয়, তাহলে সেই পরমাণুর চারিদিকে সংকর কক্ষকগুলির ডিস্ট্রিবিউশন থাকবে এইরকম। একটা থাকবে উপরে, একটা এইরকম, একটা এইরকম, একটা, এটাকে বলে চতুস্থলক। এটাকে কি বলে? টেট্রাহেড্রাল। কেন চতুস্থলক বলে? দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি তুমি যদি তুমি জোড়ো, তাহলে দেখবে এদিকে একটা তল পাবে। এই পয়েন্ট জুড়লে একটা তল পাবে। সিমিলারলি এই পয়েন্ট জুড়লে এদিকে একটা তল পাবে। আবার এই পয়েন্ট দেখবে, এই পয়েন্ট থেকে মোট 3 দিকে যাওয়া যাচ্ছে, 1 2 3, এটা একটা তল, 1 2 3, এটা একটা তল, 1 2 3, এটা একটা তল। তাহলে মোট কটা তল হলো? এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। আর তলার পয়েন্টগুলো জুড়লে আমরা কি পাবো? আর একটা তল পাবো। সেই জন্য এই স্ট্রাকচারটাকে বলে চতুস্থলক। এবার প্রশ্ন হলো যে স্যার sp3 হলে এই চতুস্থলক হচ্ছে কেন?
দেখো sp3 হলে এই কারণে চতুস্থলক হচ্ছে, প্রত্যেকটা সংকর কক্ষক এমনভাবে বিস্তৃত হতে চায় যে তারা এমনভাবে বিস্তৃত হতে চায় যাতে তারা স্টেবল হয়, এবং এই সংকর কক্ষকগুলির মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম পরিমাণে হয়, বিকর্ষণ কম হলে তবে তো স্টেবল হবে। তাহলে দেখো কার্বন কোনো একটা পরমাণু যখন sp3 সংকর কক্ষক হচ্ছে তখন এই চতুস্থলকীয়ভাবে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে আর একটা উপরের দিকে এইভাবে যদি কোনো কক্ষ sp3 হলে কক্ষকগুলি যখন এইরকমভাবে থাকবে তখন দেখা গেছে যে এই সবচেয়ে বেশি স্টেবল হয় এই রকম পজিশানে, সেই জন্য sp3 সংকর কক্ষকগুলি এরকম চতুস্থলকের মতো বিন্যস্ত থাকে। এটা এক্সপেরিমেন্টালি প্রুভড। বোঝা গেল কি বললাম? তাহলে এই সংকরায়ন আমরা নিশ্চিত বুঝলাম, এবং সংকরায়ন সবসময় বিশুদ্ধ কক্ষকের হয়, এবং পরে তোমরা দেখতে পাবে সংকর কক্ষক সর্বদা সিগমা বন্ধন করে। তো আশা করি ব্যাপারটা বুঝে গেছো। হ্যাঁ, আমি বেসিক ইন্ট্রোডাকশনটা একটু বেশি হয়ে গেল, ধীরে ধীরে আমরা আরও এবার একটু দ্রুত এগোবো। চলো দেখো সংকরায়নের সংজ্ঞা। সংকরায়ন কাকে বলে? কোনো পরমাণুর প্রায় সমশক্তি সম্পন্ন কতকগুলি পারমাণবিক কক্ষকে, সমশক্তি সম্পন্ন কতগুলি কক্ষকের সুনির্দিষ্ট কোণে বিন্যস্ত সম আকার সমশক্তি সম্পন্ন সমসংখ্যক কক্ষকের সৃষ্টি হয়। এই কক্ষকগুলিকে সংকর কক্ষক বা হাইব্রিড অরবিটাল বলে, এবং নতুন সমতুল্য কক্ষক সৃষ্টির প্রক্রিয়াকে সংকরায়ন বলে। যেটা বললাম যে কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে সমশক্তি সম্পন্ন, মানে একটা নির্দিষ্ট কক্ষপথে আছে মানে তারা অলমোস্ট সমশক্তি সম্পন্ন কক্ষক, তাদের মিশ্রণের ফলে সংমিশ্রণে সুনির্দিষ্ট কোণে বিন্যস্ত, যেমন কার্বন সংকরায়ন হলে সুনির্দিষ্ট কোণে বিন্যস্ত, এইরকম সুনির্দিষ্ট কোণে বিন্যস্ত। দেখো সুনির্দিষ্ট কোণে বিন্যস্ত প্রত্যেকটি সংকর কক্ষক, এর সাথে এর একটা অ্যাঙ্গেল আছে, ধীরে ধীরে আমরা পড়বো সেগুলো ইন ডিটেলস। দেখো প্রত্যেকটা এই সংকর কক্ষ, এটা যদি একটা সংকর কক্ষক হয়, একটা সংকর কক্ষক হয়, এর সাথে একটা সুনির্দিষ্ট কোণ আছে, এর সাথে এর একটা সুনির্দিষ্ট কোণ আছে, এর সাথে এর একটা সুনির্দিষ্ট কোণ আছে। তাহলে সংকর কক্ষকগুলি সুনির্দিষ্ট কোণে যদি বিন্যস্ত থাকে, সংকর কক্ষকগুলি সুনির্দিষ্ট কোণে যদি বিন্যস্ত থাকে এবং সমসংখ্যক কক্ষক তৈরি করে, বোঝা গেল কি বললাম? এবং এই কক্ষকগুলিকে সংকর কক্ষক বলে। অলরেডি বুঝিয়ে দিয়েছি, এই ডেফিনেশনে কিছু যায় আসে না। চলো নেক্সট, সংকর কক্ষকের শর্ত, যে কি কি কন্ডিশন অ্যাপ্লাই করলে সেখানে সংকর কক্ষক তৈরি হবে এবং সংকরায়ন ঘটবে। দেখো একই পরমাণু বা আয়নের অন্তর্গত সংকরায়নে অংশগ্রহণকারী কক্ষকগুলি সমশক্তি বা প্রায় সমশক্তি সম্পন্ন হওয়া প্রয়োজন। সমশক্তি মানে কি? তোমরা ইলেকট্রন বিন্যাসে পড়েছো, n+l এর মান সমান এনার্জিকে বোঝায়, n+l এর মান এনার্জিকে বোঝায়। তাহলে কার্বনের ক্ষেত্রে দেখো আমরা যেটা করলাম, 1s এর কক্ষকের কিন্তু নিলাম না, আমরা কার নিয়েছিলাম? 2s আর 2p, তাই না? তাহলে 2s আর 2p অলমোস্ট একই শক্তি সম্পন্ন, কারণ প্রায় সমান, সম্পূর্ণ সমান বলবো না, প্রায় সমান, কারণ তারা একটা নির্দিষ্ট কক্ষপথের অন্তর্গত। প্রত্যেকটা কক্ষপথ কি এক একটা শক্তির স্তর বলে ধরা হয়, তোমরা জানো। তাহলে 2s আর 2p যেহেতু একই কক্ষপথে উপস্থিত, তাই তাদের শক্তির মান অলমোস্ট সেম, কারণ 2s এর n+l এর মান 2 এবং 2p এর 3, যাই হোক একই কক্ষপথে থাকলে তাদের শক্তিগুলো প্রায় সমান হয় সেই কক্ষকগুলির। তাহলে সমশক্তি সম্পন্ন হওয়া প্রয়োজন, এটাকে তোমরা মনে রাখতে পারো যে তারা একই কক্ষপথে থাকতে হবে, সর্ববহিস্থ কক্ষপথে থাকতে হবে কক্ষকগুলিকে। কোনো অণুর বা আয়নের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে, মনে রেখো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত কক্ষকগুলির মধ্যে সংকরায়ন ঘটে। যোজ্যতা কক্ষক মানে সর্ববহিস্থ কক্ষপথ, যোজ্যতা কক্ষক মানে সর্ববহিস্থ কক্ষপথ। বারবার বলছি, অনেকবার পয়েন্টটা বলেছি, সর্ববহিস্থ কক্ষপথে থাকা কক্ষকগুলির মধ্যে সংকরায়ন ঘটে। অর্ধপূর্ণ, সম্পূর্ণ বা উভয় কক্ষকগুলি সংকরায়নে অংশগ্রহণ করে। যেমন দেখো কার্বনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম, দেখো অর্ধপূর্ণ কক্ষক, প্রত্যেকটা কক্ষকে একটা করে ইলেকট্রন আছে, এবং এরকম অনেক অণু আছে, আমি দেখাবো তোমাদেরকে, যে যুগ্ম ইলেকট্রন আছে, ইলেকট্রন ফুলফিল্ড আছে, তবুও সংকরায়নে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ ফুলফিল্ড থাকলেও সংকরায়নে অংশগ্রহণ করতে পারে, হাফ ফিল্ড থাকলেও সংকরায়নে অংশগ্রহণ করতে পারে। ইলেকট্রন নয়,
শুধুমাত্র পারমাণবিক কক্ষকগুলি সংকরায়নে অংশগ্রহণ করে, কোনো ইলেকট্রনের সংকরায়ন ঘটে না। মনে রাখবে, পারমাণবিক কক্ষকের সংকরায়ন ঘটে, তারপরে সেই কক্ষকের মধ্যে ইলেকট্রন অবস্থান করে। পারমাণবিক কক্ষকের সংকরায়ন ঘটে, তার মধ্যে তারপরে ইলেকট্রন অবস্থান করে। ইলেকট্রনের সংকরায়ন ঘটে না, সংকরায়নটা কার ঘটে? কক্ষকের ঘটে, রাইট? চলো, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট, সংকরায়নের বৈশিষ্ট্য। কেন্দ্রীয় পরমাণুর যত সংখ্যক কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করে ঠিক ততগুলি সংকর কক্ষক তৈরি হয়। বারবার বলেছি আমি যে কার্বনের ক্ষেত্রে যে উদাহরণটা নিয়েছিলাম, একটা এস আর তিনটে পি অংশগ্রহণ করছে, তাহলে কতগুলি পারমাণবিক কক্ষক অংশগ্রহণ করলো? 4টি পারমাণবিক কক্ষক অংশগ্রহণ করলো। তাহলে সংকর কক্ষক কতগুলি তৈরি হলো? 4টি সংকর কক্ষক তৈরি হলো। সংকর কক্ষকগুলি একই আকৃতি হয় এবং সমতুল্য শক্তি বিশিষ্ট হয়। আমি বললাম প্রত্যেকটি সংকর কক্ষক, আমরা যতগুলি সংকর কক্ষক করব সবার দেখতে এরকম হাফ লোবের মতো, এই রকম প্রত্যেকটা। যতগুলি আমরা কার্বনের 4টি সংকর কক্ষকে দেখো এরকম করেছি, মানে প্রত্যেকটা দেখতে একই। যেমন এস গোলাকার, পি ডাম্বেলাকার, কিন্তু সংকর কক্ষকগুলি যে ধরনের সংকরায়ন হোক না কেন প্রত্যেকটা সংকর কক্ষকে দেখতে এরকম হবে। যেমন আমরা এস গোলাকার, পি ডাম্বেলাকার, ডি দ্বিডাম্বেল, বোঝা গেল কি বললাম? কিন্তু সংকর কক্ষকগুলির আকৃতি অলওয়েজ সেম। সংকর কক্ষকগুলি একটি ছোট লোব এবং একটি বড় লোবযুক্ত ডাম্বেল আকৃতি সম্পন্ন হয়। যদি আমরা একটু ভালো করে এটা বোঝাতে চাই, এরকম একটা বড় লোব, একটা ছোট লোব। তবে এই ছোট লোবটাকে আমরা লিখবো না, ছোট লোক বাদ, লোক নয় লোব, বাহ। তো এই হলো ব্যাপার। চলো নেক্সট, সংকর কক্ষকগুলি শুধুমাত্র সিগমা বন্ধন করে, আমরা উদাহরণের সাহায্যে একটু পরে দেখব। এরা কখনোই পাই বন্ধন করে না, এরা পাই বন্ধন গঠন করে না। সিগমা বন্ধন করতে পারে, বা সংকর কক্ষকের মধ্যে আমরা অনেক জায়গায় দেখব নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অবস্থান করছে। সংকর কক্ষকের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে পারে, সব উদাহরণের সাহায্যে বোঝাবো। সংকর কক্ষকের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে পারে, সংকর কক্ষক সিগমা বন্ধন করতে পারে, কিন্তু সংকর কক্ষক কখনোই পাই বন্ধন করবে না। সংকর কক্ষকগুলি কেন্দ্রীয় পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে, যেটা আমি বোঝালাম একটু আগে, এমনভাবে বিন্যস্ত থাকে যাতে তাদের মধ্যে বিকর্ষণ বল সর্বনিম্ন হয় এবং স্থায়িত্ব সবচেয়ে বেশি হয়। সেই জন্য কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থার উপরে অণুর জ্যামিতিক আকার নির্ভর করে। এই লাইনটার অনেক তাৎপর্য আছে, পরে আলোচনা করব। কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নের প্রকৃতি দেখে অণুর জ্যামিতিক গঠন এবং কোণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমরা যদি কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বুঝে যাই, তাহলে সেই অণুর আকৃতিও বের করতে পারবো এবং তার অ্যাঙ্গেল বের করতে পারবো। ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে। আমি সব শেখাবো কিভাবে সংকরায়ন নির্ণয় করতে হয়, একটি অণুর কেন্দ্রীয় পরমাণুর কিভাবে আকৃতি নির্ণয় করতে হয়, সব জানতে পারবে। চলো, তাহলে এগুলো আমরা সংকরায়নের প্রকারভেদ দেখো। সংকরায়ন বিভিন্ন ধরনের হয়। মনে করো যেমন কার্বনের ক্ষেত্রে দেখলাম একটা এস আর 3টে পি সংকরায়নে অংশগ্রহণ করেছে। একটা এস আর যদি একটা পি সংকরায়নে অংশগ্রহণ করে, তাহলে সেই সংকর কক্ষকের নাম হবে এসপি। এবং কটা এসপি সংকর কক্ষক তৈরি হবে? তোমরা বলো দুটো। কারণ আমি বলেছিলাম যতগুলি পারমাণবিক কক্ষকের সংকরায়ন ঘটবে ঠিক ততগুলি সংকর কক্ষক তৈরি হবে। একটা এস আর একটা পি এর যদি সংকরায়ন ঘটে, তাহলে এসপি সংকর কক্ষক তৈরি হবে। এবং কতগুলি সংকর কক্ষক তৈরি হবে? দুটি। মনে করো একটা এস আর দুটো পি কক্ষক যদি সংকরায়নে অংশগ্রহণ করে, তাহলে সেই সংকর কক্ষকের নাম হবে sp2। মোট কতগুলি sp2 তৈরি হবে? মোট 3খানা sp2 তৈরি হবে। যতগুলি বিশুদ্ধ কক্ষক সংকরায়নে পার্টিসিপেশন করছে ঠিক ততগুলি সংকর কক্ষক তৈরি হবে। মনে করো একটা এস আর যদি 3খানা পি সংকরায়নে পার্টিসিপেশন করে, তাহলে যে সংকর কক্ষক তৈরি হবে তার নাম sp3। সেই sp3 সংকর কক্ষক কতগুলি তৈরি হবে? 4টি সংকর কক্ষক তৈরি হবে। যদি একটা এস 3খানা পি আর যদি দুটো ডি কক্ষক অংশগ্রহণ করে, একটা ডি দিয়ে করি প্রথমে, যদি একটা ডি সংকরায়নে অংশগ্রহণ করে, সেই সংকর কক্ষকের নাম হবে sp3d। মোট কতগুলি sp3d তৈরি হবে? যতগুলি পারমাণবিক কক্ষক
ততগুলি sp3d কেন বলছি, একটা s তিনটে p মানে sp3 আর একটা d, সেই জন্য একসঙ্গে বলছি sp3d। তাহলে কতগুলি sp3d তৈরি হবে, 2 3 4 5খানা sp3d তৈরি হবে। যদি আমরা একে কক্ষকের মাধ্যমে দেখাই তাহলে কেমন হবে, এইরকম 1 2 3 4 5খানা sp3d তৈরি হবে, সব দেখাবো। একটা s তিনটে p দুটো d যদি অংশগ্রহণ করে তাহলে এর নাম কি হয়ে যাবে, sp3d2। কতগুলি সংকর কক্ষক তৈরি হবে, কতগুলি পারমাণবিক কক্ষক পার্টিসিপেশন করছে, 1 2 3 4 5 6, তাহলে সংকর কক্ষক কতগুলি হবে, সংকর কক্ষক হবে 6টি। যদি একটা এস তিনটে পি তিনখানা ডি যদি অংশগ্রহণ করে সংকরায়নে তাহলে কি হবে, sp3d3 কতগুলি সংকর কক্ষক তৈরি হবে, 7খানা সংকর কক্ষক তৈরি হবে। তাহলে বোঝা গেল তাহলে কত ধরনের সংকরায়ন হয়, sp sp2 sp3 sp3d sp3d2 sp3d3। কি বললাম, কত ধরনের সংকরায়ন হয় তাহলে, sp sp2 sp3 sp3d sp3d2 sp3d3। তাহলে এত ধরনের সংকর কক্ষক তৈরি হয়। কিভাবে তৈরি হয় স্যার, সেগুলো এবার ধাপে ধাপে আসবে। চলো প্রথমে আমরা এখন আলোচনা করব sp সংকর কক্ষক নিয়ে, ভেরি সিম্পল। ওকে, চলো sp সংকর কক্ষক নিয়ে আমরা আলোচনা করব। দেখো কার্বনের যদি আমরা, খুবই মজার ব্যাপার, কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2p2। তাহলে 2s এ কতগুলি ইলেকট্রন, দুখানা ইলেকট্রন। 2p-তে কতগুলি ইলেকট্রন, দুখানা ইলেকট্রন। এইবার একখানা ইলেকট্রন যদি 2s থেকে, একখানা ইলেকট্রন যদি 2s থেকে 2p-তে চলে আসে, একখানা ইলেকট্রন যদি 2s থেকে 2p-তে চলে আসে। দেখো আমি আলোচনা করছি কি sp সংকরায়ন নিয়ে, মন দিয়ে শোনো, আমি আলোচনা করছি কি sp সংকরায়ন নিয়ে। তার মানে সংকরায়নে অংশগ্রহণ করবে একটি s কক্ষক একটি p কক্ষক। তাহলে কার্বন যদি sp সংকরায়ন করতে চায়, কার্বন যদি sp সংকরায়ন করতে চায় তাহলে কার্বনের একটা s আর একটা p সংকরায়নে পার্টিসিপেশন করবে। বাকি দেখো কার্বনের দুখানা p কিন্তু সংকরায়নে পার্টিসিপেশন করবে না। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? কারণ আমি কার্বনেরকে sp সংকরায়ন বানাতে চাইছি। এখন আমি শুধু দেখব, বা আমরা এখন দেখব যে কিভাবে কিভাবে সংকরায়ন তৈরি হতে পারে। তারপরে একটা বিষয় তোমাদেরকে শেখাবো যেখান দিয়ে তুমি বুঝে যাবে যে কোন অণুর মধ্যে কি সংকরায়ন আছে। এখন শুধু আমরা আলোচনা করব যে কার্বন sp হলে ও কেমনভাবে sp তৈরি করবে। কার্বন যদি sp সংকর কক্ষক বানাতে চায় তাহলে ওকে কি কি করতে হবে সেটাই আমরা আলোচনা করছি। তাহলে কার্বনের 2s থেকে একটা ইলেকট্রন এখানে গেল, তাহলে কার্বন যদি sp করতে চায় তাহলে একটা s আর এটা s আর এটা p, তাহলে একটা s আর একটা p সংকরায়নে পার্টিসিপেশন করবে কি করবে না, করবে। তাহলে এটা হয়ে গেল কি সংকর কক্ষক, এর নাম হয়ে গেল sp, এর নাম হয়ে গেল sp। আর বাকি এইদিকে যে দুটো কক্ষক আছে, যে দুটো ইলেকট্রন আছে, এরা কিন্তু সংকর কক্ষক নয়, এরা কি, এরা বিশুদ্ধ p কক্ষক। সংকরায়নে পার্টিসিপেশন করেনি কারণ আমি তো কার্বনের sp সংকরায়ন বানাতে যাচ্ছি। তাহলে একটা s আর একটা p সংকরায়নে পার্টিসিপেশন করাবো, বাকি দুটো p আলাদা হয়ে যাবে। তার মানে এইবার দেখো sp সংকরায়িত হলে, sp সংকরায়িত হলে, sp সংকরায়িত হলে তার কেমন দেখতে হয়। কার্বন যদি sp সংকরায়িত হয়, কার্বন যদি sp সংকরায়িত হয়, কার্বন যদি sp সংকরায়িত হয়, কার্বন যদি sp সংকরায়িত হয় তাহলে তার দেখতে কেমন হয়, তার একটা লোব থাকে এদিকে, একটা লোব থাকে এদিকে। কার্বন, কার্বন কেন, যে কোনো পরমাণু যদি তার সংকর কক্ষক sp হয় তাহলে একদম সেই পরমাণু থেকে দুটো সংকর কক্ষক একেবারে সরল রৈখিকভাবে দুদিকে বিন্যস্ত থাকবে। তাহলে কার্বনের এটা, এবং এখানে তাহলে কটা ইলেকট্রন আছে, এখানে একখানা ইলেকট্রন আছে,
এখানে একখানা ইলেকট্রন আছে। এইবার তোমার মনে হবে স্যার এই বাকি দুটো পি তো অংশগ্রহণ করলো না, তাহলে বাকি দুটো পি যখন অংশগ্রহণ করেনি তো ভালো কথা, তাদেরকে আমি যেমন পি এর দেখতে হয় আমি সেই রকমভাবে রেখে দিচ্ছি। এই পুরো পিঙ্ক কালারটা একটা পি, আর এই পুরো সবুজ কালারটা একখানা পি, এটা একটা পি। তাহলে এই যে হলুদ কালারে যেটা আমি এখানে করলাম এটা হয়ে যাচ্ছে আমাদের কি কার্বনের এসপি, এটাও হলুদ কালারে যেটা করলাম এটা হয়ে গেল আমাদের কার্বনের এসপি। আর এটা কি, এটাকে আমরা মনে করতে পারি, এটাকে আমরা মনে করছি কি, এটাকে আমরা বলছি পি এক্স, এটাকে তুমি বলো পি ওয়াই, আর পি জেডটা সংকরায়নে পার্টিসিপেশন করেছে। কি বললাম, বোঝা গেল? এইবার দেখো, এইবার দুটো এসপি সংকরায়িত কক্ষকে যদি আমরা একে অপরের সাথে অভিলেপন ঘটাই, দুটো এসপি সংকরায়িত কক্ষকের সাথে, তাহলে কি হবে দেখো, চলো দেখে নি। মনে করো এই একটা কার্বন, তার সংকরায়ন ছিল এসপি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন বলছি ইলেকট্রন, আবার একটি মনে করো কার্বন, সেও এইরকমভাবে যদি অভিলেপন ঘটায়, এখানেও একখানা ইলেকট্রন, দেখো তাহলে দুটো এসপি সংকর কক্ষক যখন মুখোমুখি আসে, দুটি এসপি সংকর কক্ষক যখন মুখোমুখি আসে তখন তাদের কি হয়, মুখোমুখি ওভারল্যাপ হয়, মুখোমুখি অভিলেপন হয়, তখন বাকি দুটো পি কক্ষক কি হয়ে যাবে, তখন বাকি দুটো পি কক্ষক এসে যাবে পাশাপাশি। তোমরা যারা ভ্যালেন্স বন্ড থিওরি আমার কাছে পড়েছো তারা নিশ্চয়ই জানো, তাহলে বাকি দুটো এসে যাবে কি পাশাপাশি। তাহলে যখন দুটো এসপি সংকর কক্ষক কার্বন হোক বা অন্য কেউ যখন পাশাপাশি এসে মুখোমুখি অভিলেপন করবে, যখন দুটো এসপি সংকর কক্ষক যখন পাশাপাশি এসে যুক্ত হবে, তখন অন্য যে অসংকরায়িত পি কক্ষকগুলি আছে সেগুলো, যখন দুটো এসপি সংকর কক্ষক যখন অভিলেপন করতে চাইবে, একে অপরের সঙ্গে বন্ডিং করতে চাইবে, দুটি এসপি সংকর কক্ষক যুক্ত কার্বন যদি একে অপরের সাথে অভিলেপন করতে চায়, তাহলে দুটো এসপি কি হবে, দুটো এসপি মুখোমুখি হবে, দুটো এসপি মুখোমুখি চলে আসবে, মুখোমুখি চলে আসলে কি বন্ধন হয়, সিগমা বন্ধন, আর দুটো এসপি আর দুটো পি কি হবে, দুটো পি পাশাপাশি অভিলেপন করবে, পাশাপাশি অভিলেপন করলে কি হয়, পাই বন্ধন তৈরি হয়। তাহলে দুটো এসপি সংকর কক্ষক কার্বন যদি তারা একে অপরের সঙ্গে যুক্ত হতে চায় তাহলে তাদের মধ্যে কি তৈরি হবে, ট্রিপল বন্ড তৈরি হবে, তাদের মধ্যে ট্রিপল বন্ড তৈরি হবে। এবং এই ট্রিপল বন্ড মানে কি, একটা সিগমা, এই ট্রিপল বন্ডের মধ্যে কি আছে 1 সিগমা 2 পাই, এটা অলরেডি আমি তোমাদেরকে ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে পড়িয়েছিলাম। তাহলে আমি একটু আগে একটা পয়েন্ট বলেছিলাম মনে আছে, যে সংকর কক্ষকগুলি কি বন্ধন করে, সিগমা বন্ধন করে, সংকর কক্ষকগুলি সিগমা বন্ধন করে। তাই সংকর কক্ষকগুলি দেখো মুখোমুখি অভিলেপনের সমস্ত জায়গায় সংকর কক্ষক সিগমা বন্ধন করবে। তাহলে এই হয়ে গেল এসপি। এইবার যদি আমরা এসপি সংকর কক্ষকের সাথে যদি আমরা হাইড্রোজেনের বন্ড করতে চাই, তাহলে হাইড্রোজেন বন্ধন করবে, তাহলে কার গঠন হয়ে যাবে বলো, এটা কার গঠন হয়ে যাবে, অ্যাসিটিলিনের গঠন হয়ে যাবে, অ্যাসিটিলিনের গঠন হয়ে যাবে। তাহলে এই অ্যাসিটিলিনের, এইবার তুমি বুঝতে পারছো যে অ্যাসিটিলিনের কার্বন পরমাণুর সংকরায়ন কি, এসপি, এই কার্বনের সংকরায়ন কি, এসপি। এইবার প্রশ্ন হলো, তোমাকে পরীক্ষা প্রশ্ন দেবে যে অ্যাসিটিলিনের কার্বন পরমাণুর সংকরায়ন কি, তখন একটা বের করার আলাদা নিয়ম আছে, শেখাবো। এখন শুধু দেখো যে কিভাবে সংকর কক্ষক তৈরি হয় এবং কিভাবে সংকর কক্ষকগুলি একে অপরের সাথে বন্ধন করে, রাইট? তাহলে আশা করি অ্যাসিটিলিনের গঠন তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো এই অ্যাঙ্গেলটার মান কত, 180 ডিগ্রি। তাহলে যদি সংকরায়ন যদি এসপি হয়, যদি কোনো পরমাণুর চারিদিকে সংকর কক্ষক এসপি হয়, তাহলে তার বন্ড অ্যাঙ্গেল কত হবে, তার বন্ড অ্যাঙ্গেল কত হবে 180 ডিগ্রি, তার বন্ড অ্যাঙ্গেল কত হবে 180 ডিগ্রি।
তাহলে সংকর কক্ষক এসপি হলে বন্ড অ্যাঙ্গেল হবে কত 180 ডিগ্রি। তাহলে দেখো এই 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 যে কার্বন কার্বন, এই যে অ্যাসিটিলিনের এই কার্বন, এই অ্যাসিটিলিনের এই কার্বন আর এই কার্বন, এদের মধ্যে যে মুখোমুখি অভিলেপন বা সিগমা বন্ধন হয়েছে, সেই সিগমা বন্ধন কার আর কার মধ্যে হয়েছে? সেই সিগমা বন্ধন হয়েছে কার্বন এসপি এর সাথে কার্বন এসপি এর। এই কার্বনের এসপি সংকর কক্ষকের সাথে এই কার্বনের এসপি সংকর কক্ষকের মুখোমুখি অভিলেপনের ফলে সিগমা বন্ধন তৈরি হয়েছে। পাই বন্ধন কাদের মধ্যে হয়েছে? পাই বন্ধন কাদের মধ্যে হয়েছে? এই কার্বন পরমাণুর পি এক্স এর সাথে কার্বন পরমাণুর পি এক্স এর। আর পাই বন্ধন কার কার মধ্যে হয়েছে? কার্বন পরমাণুর পি ওয়াই কক্ষকের সাথে কার্বন পরমাণুর পি ওয়াই কক্ষকের। পাই বন্ধন কখনো সংকর কক্ষক কখনো পাই বন্ধন করে না, বুঝতেই পারছো। দেখো এগুলো সংকরায়নে পার্টিসিপেশন করেনি। তাহলে যদি আমাকে বলে যে কার্বন হাইড্রোজেন বন্ধনটা কার সাথে কার হয়েছে? কার্বন হাইড্রোজেন বন্ধনটা কার সাথে কার হয়েছে? CsP3 এর সাথে হাইড্রোজেনের 1s এর। কার্বনের sp3 এর সাথে হাইড্রোজেনের 1s এর কি হয়েছে বলো? সিগমা বন্ধন হয়েছে। কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, কার্বন হাইড্রোজেন আর কার্বন কার্বন সিগমা বন্ধন sp বুঝে গেছো নিশ্চিত? তাহলে এই হলো আমাদের এসপি সংকরায়নের ব্যাপার। এবার মনে হতে পারে যে কি করে বুঝবো কোন অণুর মধ্যে এরকম কি এত কিছু করতে হবে, আমাকে দেখতে হবে এরকম করে? না, তোমাকে শেষে বলে দেবো যে কিভাবে তুমি সংকরায়ন বের করবে। চলো, একটু লেন্দি ক্লাস হতে চলেছে আজকের। sp2 সংকরায়ন, sp2। চলো কার্বনের উদাহরণ নিয়ে চলবো এখন আমি। কার্বনের উদাহরণ নিয়ে চলবো। তো চলো, কার্বনের ইলেকট্রন বিন্যাস আবারও লিখবো। 1s2 2s2 2p2। 1s এ কতগুলি ইলেকট্রন আছে বাবু? দুটো। 2s এ কতগুলি ইলেকট্রন আছে? দুটো। 2p তে কতগুলি ইলেকট্রন আছে? দুটো। কার্বন যখন এক্সাইটেড হয়ে যাচ্ছে, এনার্জি গ্রহণ করছে পরিবেশ থেকে, তখন 2s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে? 2p তে। আমরা কি বানাতে চাই? sp2 সংকরায়ন দেখতে চাই যে কার্বন যদি sp2 করে তাহলে কি হবে? কার্বন যদি sp2 করে তাহলে কি হবে আমরা এটা দেখতে চাই। তাহলে দেখো 1s এ যেমন ছিল তেমনটা থাকবে। 1s এ যেমন ছিল তেমনটা থাকবে। sp2 মানে কি? একটা s আর কটা p এর দরকার? sp2 মানে কি? একটা s আর কটা p এর দরকার? একটা s আর দুখানা p এর দরকার। তাহলে একটা s আর দুটো p যদি সংকরায়নে অংশগ্রহণ করে, তাহলে দেখো একটা s আর দুটো p যদি সংকরায়নে অংশগ্রহণ করে, এই s আর এই দুখানা p যদি সংকরায়নে অংশগ্রহণ করে, তাহলে এগুলোর নাম হয়ে যাচ্ছে কি? sp2। এগুলোর নাম হয়ে যাচ্ছে কি? sp2। আর এই যে সংকর কক্ষক একটা আছে সেটা দেখো আলাদা হয়ে যাচ্ছে। সেখানে এই যে কক্ষকটা, এই p কক্ষকটা কি আলাদা হয়ে যাচ্ছে, এই সংকরায়নে পার্টিসিপেশন করছে না। তাহলে এই তিনখানা পি এর, তাহলে আমি যদি sp2 বানাতে চাই কার্বনের বাইরে, তাহলে একটা s আর দুটো p লাগবে। তাহলে একটা s আর দুটো p যদি অংশগ্রহণ করে, তাহলে দেখো একটা p কিন্তু বাইরে আলাদা হয়ে যাচ্ছে, কারণ sp2 বানাতে চাইছি আমি। তাহলে এই sp2 কক্ষক কটা হলো? তিনখানা। আর এই যে কক্ষক আছে না, এই কক্ষকটা অসংকরায়িত p থেকে গেল। তাহলে sp2 সংকর কক্ষক হলে যদি কোনো পরমাণুর বাইরে সংকর কক্ষক sp2 হয়, তাহলে তার ডিস্ট্রিবিউশনটা কেমন হয়? তার চারিদিকে কক্ষকগুলির ডিস্ট্রিবিউশন কেমন হয়? তার চারিদিকে কক্ষকগুলির ডিস্ট্রিবিউশন হয় ঠিক এই রকম। একটা s আর দুটো p যদি মিলে যায়, একটা s, একটা গোলাকার s আর তার সাথে যদি দুখানা p এর, তার সাথে যদি দুখানা p এর সংকরায়ন ঘটে, একটা s আর দুটো p এর যদি সংকরায়ন ঘটে, তখন ওই সংকর কক্ষকের যে নতুন আকৃতি হয়, ওই সংকর কক্ষকের যে নতুন আকৃতি হয় তার দেখতে ঠিক এই রকম হয়। আর এই অসংকরায়িত এরকম দেখতে হয়। আর অসংকরায়িত পিটা কেমনভাবে অবস্থান করে? অসংকরায়িত পি এইরকমভাবে অবস্থান করে।
এখানে কটা করে ইলেকট্রন থাকবে? এখানে একটা করে ইলেকট্রন রয়েছে প্রত্যেক sp2-তে, আর প্রত্যেক sp2-তে, আর এখানে কটা ইলেকট্রন আছে? একটা। এগুলোর নাম কি? এই সংকর কক্ষকগুলির নাম কি? sp2। এই সংকর কক্ষকগুলির নাম কি? sp2। এই সংকর কক্ষকটির নাম কি? sp2। আর মাঝখানে যে পিঙ্ক কালারের যেটা দেখা যাচ্ছে, এটা হয়ে গেল কি? অসংকরায়িত পি। এটা হয়ে গেল কি? অসংকরায়িত পি। কি বললাম, বোঝা গেল? তাহলে এইবার দেখো, যদি দুটো sp2 কার্বন একে অপরের সাথে যুক্ত হয়, যদি দুখানা sp2 কার্বন একে অপরের সাথে যুক্ত হয়, তাহলে কেমন হবে? তাহলে দেখো এই রকম প্যাটার্নটা দাঁড়াচ্ছে। এই 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 এখানে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। আর অসংকরায়িত যে পি, সেটা কোথায় ছিল? অসংকরায়িত যে পি, সেটা কোথায় ছিল বলো? এইখানে আর এইখানে। এখানে একখানা ইলেকট্রন ছিল, এই দুটো চলে আসলো কি? পাশাপাশি। তাহলে দুটি sp2 হাইব্রিডাইজড কার্বন, এগুলো sp2 হলে তার ডিস্ট্রিবিউশনটা এইরকম থাকে। যদি আমি তোমাদেরকে এটাকে এইভাবে দেখাতে চাই, এইরকম থাকে। যদি sp2 হয় এইরকম প্ল্যানার, এইরকম sp2, এটা মনে করো কার্বন পরমাণু। এটা যদি sp2 হয়, কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের থাকা কক্ষকগুলি যদি sp2 সংকর কক্ষক করে, তাহলে তার দেখতে কেমন হবে? এইরকম ভাবে তিনটে বিস্তৃত থাকবে প্ল্যানার হিসাবে। আর সংকর কক্ষক যেটা পি সংকর কক্ষক, মানে পি যেটা দেখতে পাচ্ছ, যেটা সংকরণে পার্টিসিপেশন করেনি, পি নর্মাল থাকবে। যেমন পি হয় ডবল ডাম্বেল, উপরে একটা লোব, নিচে একটা লোব। তাহলে যখন দুটো sp2 সংকর কক্ষক এরকম ভাবে মিলিত হবে, তাহলে একটা হবে কি? মুখোমুখি। আর একটা হবে মুখোমুখি, আর একটা হবে কি? এই উপরে যে পি আছে, সেই পি আর এই যে কার্বন পরমাণু আসছে তার উপরে যে পি আছে, তারা হয়ে যাবে কি? পাশাপাশি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝে গেছো। চলো, হ্যালো 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 চলো, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা তোমরা বুঝে গেছো। তাহলে এইভাবে কি হয়? এইভাবে আমাদের দুটি sp2 সংকর কক্ষক যদি আসে, তাহলে কি হয়? দুটি sp2 সংকর কক্ষক আসলে একটা হয়ে যায় মুখোমুখি, আর দুটো হয়ে যায় কি? দুটো পি কক্ষক হয়ে যায় পাশাপাশি। এবার আমি এই অযুগ্ম ইলেকট্রন, এই sp2 সংকর কক্ষকের সাথে আমি এখানে হাইড্রোজেনের বন্ড করতে পারি। আমি এখানেও হাইড্রোজেনের বন্ড করতে পারি। তাহলে এটা কার গঠন হয়ে গেল? কার্বন আর কার্বনের মাঝে কার গঠন হয়ে গেল? কার্বন আর কার্বনের মাঝে ডবল বন্ড। এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এটাকে আমরা বলছি কি? সিগমা বন্ড। এটাকে আমরা বলছি পাই বন্ড। কারণ দুটো sp2 সংকর কক্ষক যখন তারা একে অপরের সঙ্গে ধীরে ধীরে কাছে আসে, তখন দেখো দুটি সংকর কক্ষক মুখোমুখি আর দুটি পি কক্ষক পাশাপাশি আসছে। মুখোমুখি যেটা আসছে তাদেরকে আমরা বলছি সিগমা বন্ড, পাশাপাশি যেটা আসছে পাই বন্ড। তাহলে দুটি sp2 সংকর কক্ষক যখন তারা একে অপরের কাছাকাছি আসে, একটা সিগমা বন্ড তৈরি হয়, আর দুটো পাই আর একটা পাই বন্ড তৈরি হয়। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এই যে ইথিলিন অণুটি গঠিত হলো, এই যে ইথিলিন অণুটি গঠিত হলো, এই যে কার্বন কার্বন ইথিলিন অণুর যে কার্বন কার্বন যে সিগমা বন্ড, ইথিলিন অণুর যে কার্বন কার্বন সিগমা বন্ড, এটা কার সাথে কার হয়েছে? এটা নিশ্চিতভাবে আমি তখন বলবো sp2 এর সাথে sp2 এর হয়েছে। যদি বলে এই যে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, কার সাথে কার হয়েছে? sp2 এর সাথে 1s এর হয়েছে, হাইড্রোজেনের। এবং যদি বলে এই বন্ধন কোণের মান কত? sp2 হলে বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? sp2 হলে বন্ধন কোণের মান হয় কত? 120 ডিগ্রি। দেখো এই বন্ধন কোণের না একটা সূত্র আছে, যেটা পরে করব, চলো। তাহলে আর যদি বলে কার্বন কার্বন পাই বন্ধন কার কার মধ্যে হয়েছে, তাহলে পি এর সাথে পি এর, তুমি px লেখো বা py লেখো, কোনো ব্যাপার না, px এর সাথে px এর, এবং বন্ধন কত? 120 ডিগ্রি। তাহলে sp হলে বন্ধন হয় 180 ডিগ্রি, sp2 হলে বন্ধন কোণ হয়
120 ডিগ্রি। কেন এটা হয় একটু পরে বুঝতে পারবে, যদিও এত কিছু লাগবে না তোমাদের, তবুও চলো sp3 সংকর কক্ষক। sp3 সংকর কক্ষক অলরেডি আমি তোমাদেরকে ওখানে পড়িয়ে দিয়েছি, আর বলার নেই, এটা বলার দরকার নেই। তো এবার দেখো কি দেখাই এখানে আমি তোমাদেরকে, দেখো এটা তো নতুন করে বলার নেই, তাহলে তোমাদেরকে আমি বলেছিলাম যে sp3 প্রথম যেটা বুঝিয়েছিলাম, sp3 সংকর কক্ষক হলে এইরকম ভাবে থাকে, প্রত্যেকটা একটা করে অযুগ্ম ইলেকট্রন। এবার এখানে যদি আমি হাইড্রোজেনের সাথে বন্ড করে দিই, হাইড্রোজেনের একটা অযুগ্ম ইলেকট্রন এসে, হাইড্রোজেন করুক বা যে কেউ করতে পারে, যার একটা অযুগ্ম ইলেকট্রন আছে সে করতে পারে, এটা আবার এটা, তাহলে বোঝা গেল। তাহলে এটা কার গঠন হয়ে গেল? মিথেন। দেখো এটা কার গঠন হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের মিথেন। তাহলে মিথেনের কার্বন পরমাণু সংকরায়ন তাহলে কি? sp3, অর্থাৎ মিথেনের কার্বন পরমাণুর চারিদিকে sp3 সংকর কক্ষকগুলি চতুস্থলকীয়ভাবে বিন্যস্ত থাকে এবং সেই সংকর কক্ষকগুলির সাথে হাইড্রোজেন গিয়ে বন্ধন করে, ক্লোরিন হলে ক্লোরিন, যে কেউ বন্ধন করতে পারে। চলো, এই বন্ধন কোণের মান কত? sp3 হলে বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। এবং আমি এরকমও করতে পারি, মনে করো এটা একটা সংকর কক্ষক, দুটো sp সংকর কক্ষক, মনে করো এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এদিকে একটা, এদিকে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দুটি sp3 সংকর কক্ষক যদি একে অপরের সঙ্গে মুখোমুখি যুক্ত হয় তাহলে কি হবে? একটা সিগমা বন্ড হয়ে গেল, আর এগুলোর সাথে হাইড্রোজেন যদি বন্ড করে এভাবে, এইভাবে, তাহলে এটা কার গঠন হয়ে গেল? কার্বন কার্বন এক বন্ধন, তারপরে ইথেনের গঠন। ইথেনের গঠন। তাহলে কার্বন কার্বন যে সিগমা বন্ধন, কার্বন কার্বন ইথেন অণুতে কার্বন কার্বন সিগমা বন্ধন, সেটা কার সাথে? কার? sp3 এর সাথে sp3। আর বাকি যে কার্বন, এটা কার্বন কার্বন, আর বাকি যে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, এটা sp3 এর সাথে 1s এর, হাইড্রোজেনের 1s এর। বোঝা গেল কি বললাম? ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি টপিক পড়ছি আমরা, ভেরি ইজি টপিক। চলো, sp3 ব্যাপারটা আগে আলোচনা করেছিলাম, তাই আর এটা বললাম না। এইবার আমরা চলে আসছি sp3d তে। মন দিয়ে শোনো, তাহলে আর কার্বনের উদাহরণ নেব না। কেন কার্বনের উদাহরণ নেব না? কারণ কার্বনের ডি কক্ষক নেই, কার্বনের ডি কক্ষক নেই। মন দিয়ে শোনো, এবার মজার ব্যাপার চলে আসবে। দেখো, ফসফরাসের উদাহরণ আমরা এখানে নেব। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে ফসফরাসের অযুগ্ম 3s এ কতগুলি ইলেকট্রন আছে? ফসফরাসের 3s এ দুখানা ইলেকট্রন আছে। 3p তে কতগুলি ইলেকট্রন আছে? তিনখানা ইলেকট্রন আছে। এবং ফসফরাসের 3 নম্বর কক্ষপথ আছে, মানে 3 নম্বর কক্ষপথের sp এবং d তিনখানা উপকক্ষ থাকে, sp এবং d। তাহলে ফসফরাসের d আছে কিন্তু সেটা ফাঁকা আছে, বুঝতেই পারছো। ফসফরাসের কি আছে? 3d 0 আছে। ফসফরাসের d আছে বাট সেটা ফাঁকা। আমরা দেখতে পাই যে PCl5 বলে একটি অণু প্রকৃতিতে এক্সিস্ট করে। কে এক্সিস্ট করে? PCl5। কিন্তু
ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রন মাত্র 3টি, তাহলেও 5টা বন্ধন করলো কিভাবে? কোথা থেকে এই দুর্ধর্ষ, এই সাহস কোথা থেকে পেল ফসফরাস? ফসফরাস এই সাহস ধরলো কিভাবে যে আমি 5টা বন্ধন করব, যার বাইরে আছে 3খানা অযুগ্ম ইলেকট্রন? নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে। কি ব্যাপার আছে? ফসফরাসের কাছে ফাঁকা ডি কক্ষক আছে, যেটা কার্বনের ছিল না, অনেকেরই থাকে না। যেহেতু ফসফরাসের ফাঁকা ডি কক্ষক আছে, সেই জন্য ফসফরাস সাহস করে 5খানা ইলেকট্রন, 5খানা অযুগ্ম ইলেকট্রন বানিয়ে সে 5খানা ক্লোরিনের সাথে বন্ধন করেছে, শুধুমাত্র তার ফাঁকা ডি আছে বলে। চলো দেখো কিভাবে ঘটনাটি ঘটছে। তাহলে ফসফরাস ওই রকম কার্বনের মতো বাইরে থেকে এনার্জি নিয়ে তার সর্ববহিস্থ কক্ষপথের যে এস উপকক্ষে যে ইলেকট্রন ছিল, ভাই, সেই ইলেকট্রনটাকে ও 3s যে ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটিকে ও কোথায় পাঠিয়েছে? সেই ইলেকট্রনটিকে ও কোথায় পাঠিয়েছে? ও ডিতে পাঠিয়েছে। সেই ইলেকট্রনটাকে ও কোথায় পাঠিয়েছে? সেই ইলেকট্রনটাকে ও ডিতে পাঠিয়েছে। এইবার দেখো 5খানা ইলেকট্রন হয়ে গেছে না যায়নি? 5খানা ইলেকট্রন হয়ে গেছে, এবং একটা এস, 3টে পি আর একটা ডি, এরা যদি মিলে যায়, হ্যাঁ, এরা যদি মিলে গিয়ে 5খানা অযুগ্ম ইলেকট্রন যুক্ত sp3d সংকর কক্ষক তৈরি করবে, যেখানে কতগুলি করে ইলেকট্রন আছে? 3, 4, 5, এবং প্রত্যেকটির নাম কি আমাদের? sp3d। প্রত্যেকটির নাম কি ভাই? sp3d। প্রত্যেকটির নাম কি? sp3d। কথাটা বোঝাতে পারলাম? কথাটা কি বোঝাতে পারলাম? এইবার এই sp3d সংকর কক্ষকগুলি ফসফরাসের চারিদিকে কেমনভাবে বিন্যস্ত থাকবে? এই 5খানা সংকর কক্ষক ফসফরাসের চারিদিকে ঠিক এমনভাবেই বিন্যস্ত থাকবে, যেভাবে বিন্যস্ত থাকলে সংকর কক্ষকগুলি স্টেবল হয়, স্টেবলভাবে অবস্থান করতে পারে। কিভাবে অবস্থান করে? তারা কিন্তু ঠিক এইভাবে অবস্থান করে ভাই। তারা কিভাবে অবস্থান করে? দুটো সংকর কক্ষক, এই আরেকটি সংকর কক্ষক উপরে, আরেকটি সংকর কক্ষক, তাহলে কেউ এটাকে যেন পি ভেবো না। পি হলে বলে, পি তো নেই এখানে, পি হলে বলে দেবো আমি, কারণ পি যখন দেখবে যে পি সংকরণে অংশগ্রহণ করেনি, তখন এটা পি হবে। এই পি মানে কি? ফসফরাস, পি কক্ষকের কথা বলছি আমি। তাহলে এই 5টা কক্ষক এইভাবে থাকে। এবার তোমরা বলতে পারো যে স্যার এটা আবার কেমনভাবে থাকে? এটা তো ঠিক বোঝা গেল না। দেখো, তার জন্য আমি তো মডেল এনে রেখেছি, 1 মিনিট। দেখো সংকর কক্ষগুলি কিভাবে বিন্যস্ত থাকে। sp3d হলে, দেখতে পাচ্ছ sp3d হলে কিভাবে বিন্যস্ত থাকে? দেখো ফসফরাসের সঙ্গে এই যে 3খানা সংকর কক্ষক দেখতে পাচ্ছ, এই ফসফরাসের সঙ্গে দেখো এটা, সেটা এই ফসফরাসের সঙ্গে 3 দিকে এইভাবে বিন্যস্ত থাকে। মনে করো এই পিঙ্ক কালার বলটা যদি ফসফরাস তুমি যদি মনে করো, পিঙ্ক কালার বলটাকে যদি তুমি ফসফরাস বলে মনে করো, তাহলে এই যে দেখছো এটা একটা সংকর কক্ষক, এটা একটা সংকর কক্ষক, এবং এটা একটা সংকর কক্ষক। তাহলে ফসফরাসের সঙ্গে এই যে তুমি দেখতে পাচ্ছ, ফসফরাসের সঙ্গে যদি তুমি দেখতে পাচ্ছ, এই 3টি কি? এই 3টি সংকর কক্ষক, 1, 2, 3। আর এর উপরে একটা সংকর কক্ষক, তলায় একটা সংকর কক্ষক। তাহলে ফসফরাসের উপর দিয়ে যদি একটা তল মনে করি, আমরা একটা প্লেন মনে করি,
তাহলে এই তিনটে দেখো অন দ্য প্লেন, যদি তুমি এর উপরে যেটা একটা যদি উপর থেকে একটা কাগজ নামিয়ে দাও, একটা তল নামিয়ে দাও, প্লেট নামিয়ে দাও ছিদ্র করে, দেখবে সেই প্লেটের সাথে এই তিনটে কিন্তু সেট করে গেছে। তার মানে কি এই তিনটে প্লেনে আছে। আর এইটা এই ফসফরাস থেকে এই যে সংকর কক্ষক দেখছো এটা আছে অ্যাবাভ দ্য প্লেন, আর ফসফরাস থেকে এই যে তলার দিকে যে কক্ষকটি আছে এটা হচ্ছে বিলো দ্য প্লেন। তাহলে ফসফরাসের সংকরায়ন কেন? যে কোনো পরমাণুর সংকরায়ন যদি sp3d হয়, যে কোনো পরমাণুর সংকরায়ন যদি sp3d হয়, তাহলে সেই পরমাণুর থেকে একটা থাকবে অ্যাবাভ দ্য প্লেনে, একটা সংকর কক্ষক থাকবে বিলো দ্য প্লেন, আর তিনখানা থাকবে অন দ্য প্লেন। এটা একটা, এটা একটা, এটা একটা, মোট 5টা সংকর কক্ষক। তাহলে যদি সংকর কক্ষক 5খানা তৈরি হয়, যদি সংকর কক্ষক 5খানা তৈরি হয়, তাহলে 3খানা সংকর কক্ষক থাকবে প্লেনে, একটা থাকবে অন দ্য প্লেন, একটা থাকবে একটা থাকবে অ্যাবাভ দ্য প্লেন, একটা থাকবে বিলো দ্য প্লেন। তাহলে এটাকে যদি এটাকে যদি আমরা এইভাবে ফসফরাসের যদি আমরা লাইনের দ্বারা বন্ডের দ্বারা বোঝাই, তাহলে 3টে থাকবে এইরকম, আর এটা থাকবে উপরে, একটা থাকবে নিচে। এবং এই যে তিনটে বন্ড, যে তিনটে অন দ্য প্লেন আছে 1 2 3 1 2 3, এদেরকে বলে ইকুইটোরিয়াল অরবিটাল, ইকুইটোরিয়াল সংকর কক্ষক। আর এইগুলোকে বলে অ্যাক্সিয়াল সংকর কক্ষক, যেটা উপরে আছে অ্যাবাভ দ্য প্লেন, যেটা আছে বিলো দ্য প্লেন, এদেরকে আমরা বলি কি অ্যাক্সিয়াল সংকর বা অ্যাক্সিয়াল সংকর কক্ষক। আর যেগুলো অন দ্য প্লেন এই তিনটে 1 2 3, এদেরকে কি বলে ইকুইটোরিয়াল সংকর কক্ষক। এবং এই সংকর কক্ষকগুলির সঙ্গে যখন সিএল, এখানে একটা সিএল যুক্ত হবে, এখানে একটা 5টা সিএল, তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তলায় একটা, এই যে 5টা সংকর কক্ষকের সাথে 5টা সিএল যুক্ত হওয়ার ফলে যে বন্ড তৈরি হবে, এই তিনখানা বন্ডকে আমরা বলবো ইকুইটোরিয়াল বন্ড। এই তিনখানা বন্ডকে আমরা বলবো কি ইকুইটোরিয়াল বন্ড। এই বন্ডকে আমরা কি বলবো অ্যাক্সিয়াল বন্ড। এটাকে আমরা কি বলবো অ্যাক্সিয়াল বন্ড। ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও, প্রত্যেকটার কিন্তু যখন sp সংকর কক্ষ ছিল তখন বন্ড অ্যাঙ্গেল ছিল 180 ডিগ্রি, যখন sp2 হলো বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, যখন sp3 হলো বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এবং যখন sp3d হচ্ছে তখন 2 ধরনের বন্ড অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। কীরকম? এই যে অ্যাক্সিয়াল, এই অ্যাক্সিয়ালের সাথে ইকুইটোরিয়ালের বন্ড অ্যাঙ্গেল কত? অ্যাক্সিয়াল অরবিটালের সাথে বা এইখানে যে যুক্ত হবে এই যে বন্ড, এই যে একটা বন্ড তৈরি করবে কোনো একটা পরমাণু, যখন এই অ্যাক্সিয়াল অরবিটালের সাথে অ্যাক্সিয়াল সংকর কক্ষকের সাথে যখন যুক্ত হবে তখন বন্ড তৈরি করবে। এই যে অ্যাক্সিয়াল বন্ড আর এই যে ইকুইটোরিয়াল বন্ড, এই ইকুইটোরিয়াল বন্ড অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়ালের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। যে কোনো অ্যাক্সিয়ালের সাথে ইকুইটোরিয়াল, যে কোনো অ্যাক্সিয়ালের সাথে ইকুইটোরিয়াল, যে কোনো অ্যাক্সিয়ালের সাথে ইকুইটোরিয়ালের বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি? 109 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর ইকুইটোরিয়াল বন্ধন কত? 120 ডিগ্রি। এটা 120, এটা 120, এটা 120, মোট 360। তাহলে মনে রাখতে হবে ভাই, তাহলে মনে রাখতে হবে। দেখো খেয়াল করে এই তাহলে একবার দেখে নাও, এক ঝলকে দেখে নাও, এক ঝলকে দেখে নাও, এক ঝলকে দেখে নাও অ্যাক্সিয়াল বন্ড। তাহলে ফসফরাসের সঙ্গে যে 3খানা বন্ড আছে, তাহলে ফসফরাসের সঙ্গে যে 5খানা বন্ড আছে, সেই 5খানা বন্ডের মধ্যে 3টি বন্ডকে আমরা বলি ইকুইটোরিয়াল বন্ড, যারা প্লেনের উপরে। যে বন্ডটি অ্যাবাভ দ্য প্লেন সেটা অ্যাক্সিয়াল বন্ড, যে বন্ডটি বিলো দ্য প্লেন সেটাও অ্যাক্সিয়াল বন্ড। এই অ্যাক্সিয়াল বন্ড আর ইকুইটোরিয়াল বন্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর ইকুইটোরিয়ালের মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। মনে থাকবে এটা। এবং আরও একটা ইনফরমেশন, অ্যাক্সিয়াল বন্ডের দৈর্ঘ্য কিন্তু ইকুইটোরিয়াল বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা অনেক বড় হয়। সেই জন্য দেখো আমি লেন্থটা একটু বড়ই রেখেছি। তাহলে আশা করি sp3d এর ব্যাপারটা তোমরা বুঝে গেছো, জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এবার এইখানে তুমি 5টা সিএলকে যোগ করো, 5টা সিএলকে যোগ করো। এখানে যেহেতু পি কক্ষক নেই তো পাই বন্ধন হওয়ার কোনো ব্যাপার নেই, সবগুলো সিগমা বন্ধন। তাহলে এই হলো ব্যাপার। তাহলে ফসফরাসের এইখানে প্রত্যেকটা sp3d। প্রত্যেকটা sp3d। চলো sp3d2 চলো একটা উদাহরণ নিয়ে নিই। sp3d2 এর একটা উদাহরণ নিয়ে নিই। SF4 সালফারের ইলেকট্রন বিন্যাস কি বলো? 1s2 2s2 2p6 3s2 3p4, রাইট?
সালফারের ইলেকট্রন বিন্যাস এটা এটা আমাদের কি সালফারের ইলেকট্রন বিন্যাস। ওকে, 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে সালফারের যদি আমরা একটু ভালো করে ইলেকট্রন বিন্যাসটা দেখি, 3s এ দুখানা ইলেকট্রন, 3p তে 4খানা ইলেকট্রন। কতগুলি অযুগ্ম ইলেকট্রন ভাই? মাত্র 2টি। তাহলে সালফার কতগুলি বন্ড করার কথা? মাত্র 2টি। কিন্তু সালফার 2টি বন্ধন করে শান্ত হয় না, সে 6খানা বন্ধন করতে চায়। এই সাহস সে কোথায় পেল? সালফার 6টা বন্ধন করার সাহস ও কোথায় পেল? নিশ্চয়ই ওর মধ্যে কিছু তো একটা ব্যাপার রয়েছে, কিছু একটা তো ব্যাপার রয়েছে যেটা অন্যদের মধ্যে নেই। সালফারের সেই ব্যাপারটা কি? যে সালফারের কিন্তু একটা 3d জিরো আছে, অর্থাৎ সালফারের কিন্তু ফাঁকা ডি কক্ষক আছে। সেই জন্য কি হয়, এই 3s থেকে একখানা ইলেকট্রন, 3s থেকে একখানা নয়, 3s থেকে একটা ইলেকট্রন এবং 3p থেকে একটা ইলেকট্রন, 3s থেকেও একটা ইলেকট্রন, 3p থেকেও একটা ইলেকট্রন কোথায় চলে যায়? 3d তে চলে যায়। 3d তে চলে যায়। এই এস থেকে একটা ইলেকট্রন ডিতে চলে যায়, এই পি থেকেও একটা ইলেকট্রন ডিতে চলে যায়। এখন দেখো সালফারের বাইরে কতগুলি অযুগ্ম ইলেকট্রন, এখন সালফারের বাইরে কতগুলি অযুগ্ম ইলেকট্রন? এখন কিন্তু সালফারের বাইরে 6খানা অযুগ্ম ইলেকট্রন। তাহলে এই 6টা অযুগ্ম ইলেকট্রন যদি তারা একে অপরের সাথে ভালো করে ঘেঁটে গিয়ে সংকর কক্ষক তৈরি করে, তাহলে কি হবে? 1 2 3 4 5 6খানা সংকর কক্ষক তৈরি করবে, যাদের প্রত্যেকটির নাম কি? sp3d2। কেন কি? একটা s 3টে p আর 2টো d দিয়ে তৈরি হয়েছে। এগুলো কেমনভাবে বিন্যস্ত থাকে স্যার? তাহলে এই যে সালফার, এই সালফারের বাইরে যে এই যে সংকর কক্ষকগুলি তৈরি হলো, এই যে সালফারের বাইরে যে সংকর কক্ষক 6খানা সংকর কক্ষক তৈরি হলো, কারণ আমি আগেই বলে দিয়েছিলাম যতগুলি বিশুদ্ধ পারমাণবিক কক্ষক সংকরায়নে পার্টিসিপেশন করে ঠিক ততগুলি সংকর কক্ষক তৈরি হয়। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই সংকর কক্ষকগুলি সালফারের চারিদিকে কেমনভাবে বিন্যস্ত থাকবে তার জন্য আমি মডেল রেখেছি। আমি তো সবসময় মডেল রাখি, তোমরা জানোই। দেখো, যদি সালফারের সংকরায়ন কি? সালফারের সংকরায়ন হচ্ছে sp3d। সালফারের সংকরায়ন কি? সালফারের সংকরায়ন হচ্ছে sp3d2। sp3d2 মানে কটা সংকর কক্ষক? 6টা। sp3 একটা s 3টে p, 3 একে 4 আর 2টো d সংকরায়নে অংশগ্রহণ করেছে। তাহলে মোট কতগুলি সংকর কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করেছে? 6খানা সংকর কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করেছে, 6খানা বিশুদ্ধ কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করেছে। তাহলে সালফারের বাইরে যে কক্ষকগুলি রয়েছে কি কি কক্ষক? একটা এস 3টে পি 2টো ডি,
তাহলে মোট কতগুলি বিশুদ্ধ কক্ষক? 6টি বিশুদ্ধ কক্ষক সংকরায়নে পার্টিসিপেশন করেছে। তাহলে 6টি বিশুদ্ধ কক্ষক যদি সংকরায়নে পার্টিসিপেশন করে তাহলে মোট কতগুলি সংকর কক্ষক তৈরি হবে? 6টি। এইবার প্রশ্ন হলো যে 6টি সংকর কক্ষক সালফারের চারিদিকে কিভাবে বিন্যস্ত থাকবে। দেখো এই পিঙ্ক কালার বলটাকে মনে করো সালফার, তাহলে 6টা সংকর কক্ষক দেখো, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাহলে প্লেনের উপরে অন দ্য প্লেন 4টি সংকর কক্ষক রয়েছে, অন দ্য প্লেন 4টি সংকর কক্ষক রয়েছে। আর একটা সংকর কক্ষক রয়েছে অ্যাবাভ দ্য প্লেন, একটি সংকর কক্ষক রয়েছে বিলো দ্য প্লেন। তাহলে যদি sp3d2 সংকরায়িত কক্ষক তৈরি হয় কোনো পরমাণুর চারিদিকে, তাহলে 6টি সংকর কক্ষক তৈরি হবে। আমরা অলরেডি জেনে গেছি sp3d2 একটা s 3টে p 2টো d, 6খানা বিশুদ্ধ কক্ষকের মিশ্রণের ফলে তৈরি হয়েছে। সেই 6টা সংকর কক্ষক sp3d2 সংকরায়িত পারমাণবিক কক্ষকের sp3d2 সংকর কক্ষকগুলি কোনো পরমাণুর চারিদিকে যদি sp3d2 সংকর কক্ষক তৈরি হয় তাহলে 4টি সংকর কক্ষক এইভাবে বিন্যস্ত থাকে অন দ্য প্লেনের উপরে। এটাকে যদি একটা তল মনে করি এখানে, তাহলে তলের উপরে আরেকটি সংকর কক্ষক থাকে তলের অ্যাবাভ দ্য প্লেন, আর আরেকটি সংকর কক্ষক থাকে বিলো দ্য প্লেন। তাহলে 4টে থাকে কি তলের উপরে, মানে তলে থাকছে, বোঝা গেল, অন দ্য প্লেন। আর একটা থাকে অ্যাবাভ দ্য প্লেন, একটা থাকে বিলো দ্য প্লেন। বোঝা গেল কি বললাম? তাহলে এইবার এইখানে যে সংকর কক্ষকে যে ইলেকট্রন আছে এর সাথে একটা পরমাণু বন্ড করবে, এর সাথে একটা পরমাণু বন্ড করবে, এর সাথে একটা, উপরে একটা, তলায় একটা। এটাকে আমরা কি বলবো? তাহলে এটা এই সালফার পরমাণুর চারিদিকে যদি sp3d2 সংকর কক্ষক 6টা বিন্যস্ত থাকে, 4টে তাহলে কি থাকছে? প্লেনে, অন দ্য প্লেন, আর একটা থাকছে অ্যাবাভ দ্য প্লেন, একটা থাকছে বিলো দ্য প্লেন। এই অ্যাবাভ দ্য প্লেন যে সংকর কক্ষক থাকছে একে আমরা বলছি অ্যাক্সিয়াল সংকর কক্ষক, বা এর সাথে যে বন্ড করবে, ফ্লুরিন যদি এর সাথে বন্ড করে তাহলে ফ্লুরিন আর সালফারের এই বন্ডটাকে আমরা কি বলছি? অ্যাক্সিয়াল বন্ড। এটাকেও বলছি অ্যাক্সিয়াল বন্ড, এটাকে বলছি ইকুইটোরিয়াল, এটাকে বলছি ইকুইটোরিয়াল, এটাকে বলছি ইকুইটোরিয়াল, এটাকে বলছি ইকুইটোরিয়াল। তাহলে sp3d2 সংকরায়িত হলে 4খানা থাকছে আমার ইকুইটোরিয়াল বন্ড, 2খানা থাকছে আমার অ্যাক্সিয়াল বন্ড। কি বললাম? বোঝা গেল? এইবার এই অ্যাক্সিয়াল বন্ডগুলির মধ্যে এই অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল বন্ডগুলির মধ্যে, এই অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল বন্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ইকুইটোরিয়ালে কিন্তু এখানেও 90 ডিগ্রি, এটাই পার্থক্য। sp3d-তে ছিল কি ইকুইটোরিয়াল 120 ডিগ্রি, 3টে বন্ড ছিল 360 সার্কেল করলে, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে কত? 90 ডিগ্রি। ইকুইটোরিয়ালগুলোর মধ্যেও 90 ডিগ্রি, 4 9 36 360, আর অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালের মধ্যেও 90 ডিগ্রি। তাহলে sp3d2 এমন একটি সংকরায়ন যেখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? তাহলে এই হলো আমাদের sp3d2-র গল্প। চলো তাহলে এই sp3d2-তে কি থাকবে? একটি করে ইলেকট্রন থাকবে, রাইট? একটি করে ইলেকট্রন থাকবে। এবং এই সালফারের চারিদিকে তাহলে 4খানা ফ্লুরিন এইভাবে থাকবে। এবং এদের মধ্যে প্রত্যেকটার অ্যাঙ্গেল কত ডিগ্রি করে হবে বলো? সব কি লিখছি ভাই, এটা কত? 90 ডিগ্রি। এও কত? 90 ডিগ্রি। এও কত? 90 ডিগ্রি। সমস্ত অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সব 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি। কি বললাম? বোঝা গেল? তাহলে এই হচ্ছে sp3d2 এর গল্প। চলো নেক্সট, sp3d3। তাহলে একটা s 3টে p আর 3টে d অংশগ্রহণ করলে sp3d3 হয়। আয়োডিনের ক্ষেত্রে দেখা যায় এটা। আয়োডিনের ইলেকট্রন বিন্যাস কি? সবার শেষে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 4s2 4p5, তারপরে ওর একটা কি আছে? 4d0। তাহলে এই আচ্ছা, ফ্লুরিন, ক্লোরিন 3, ব্রোমিন, এটা সরি, এটা 4 নয়, আয়োডিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 5s2 5p3, শেষের টুকু লিখছি, আর 5d0। 5s-এ কটা? দুটো। 5p-তে কটা?
1 2 3 4 5 আর 5d কি আছে এখানে ফাঁকা। 5s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? তাহলে কত হয়ে গেল? 3 দিনে 6 একে 7। তাহলে একটা এস, এখানে 3খানা পি আছে আর এখানে 3খানা ডি আছে। তাহলে 3টে মিলে গেলে কি হবে? এরা সবগুলো একসঙ্গে মিশে গিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলো কি তৈরি করবে? sp3d3। আমি এই ফ্লুরিনের 3s 5s to 5p3 5p5 কিভাবে লিখলাম? এটা অনেকে মনে মনে ভাবছে যে স্যার এত শর্টকাটে কিভাবে লিখে দিল। দেখো, ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস আমি জানি, ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস আমি জানি 2s2 2p5। তো ক্লোরিনের কি হবে ওর তলায়? 3s2 3p5। ব্রোমিনের কি হবে ওর তলায়? 4s2 4p5। আয়োডিনের কি হবে ওর তলায়? 5s2 5p5। একটা একটা করে কক্ষপথ বাড়বে। তো এইভাবে আয়োডিন তার এস থেকে একটা ইলেকট্রন ডিতে পাঠায়, পি থেকে দুখানা ইলেকট্রন ডিতে পাঠায়, পাঠিয়ে sp3d3 সংকর কক্ষক তৈরি করে, যার বিন্যাস হচ্ছে আয়োডিনের সংকর কক্ষক এইরকম, যার অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল তো 90 ডিগ্রি হবে, ইকুইটোরিয়াল বন্ধনগুলির মধ্যে বন্ধন কোণ হচ্ছে 72 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? তো চলো, এইভাবে 5টা সংকর কক্ষক থাকে, তার চারিদিকে এরকম ভাবে ফ্লোরিন যুক্ত হয়। দেখো, এইবার আমরা আলোচনা করব যে কিভাবে আমরা কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন নির্ণয় করব। এই যে দেখলাম এতক্ষণে যে কি কি ধরনের সংকরায়ন হয়, রাইট? কি কি ধরনের sp হয়, sp2 হয়, sp3 হয়, sp3d হয়, sp3d2 সংকর কক্ষক হয়, sp3d3 সংকর কক্ষক হয়। কিন্তু তোমাকে একটা অণু বলে দিলে তুমি কিভাবে সেই সংকর কক্ষকগুলিকে নির্ণয় করবে, তার নিয়ম কি? দেখো, নিয়ম হলো এই, দেখো, নিম্নে প্রদত্ত সূত্রের সাহায্যে অণু বা আয়নের কেন্দ্রীয় পরমাণুর সংকর কক্ষকের সংখ্যা ও সংকরায়ন অবস্থা জানা যায়। সূত্রটি কি? H equal to half into V plus M minus C plus A। ওকে, ভিটা কি? ভিটা কি? এইচটা কি? এইচ হলো কেন্দ্রীয় পরমাণুর সংকর কক্ষকের সংখ্যা। আমি এইচ এর মান বের করলে সংকর কক্ষকের সংখ্যা পেয়ে যাব। কি বললাম, বোঝা গেল? আর যতগুলি সংকর কক্ষকের সংখ্যা পেয়ে যাব, সেখান থেকে সংকরায়নও পেয়ে যাব। সংকর কক্ষকের সংখ্যা যদি 2টো হয়, সংকরায়ন sp। সংকর কক্ষকের সংখ্যা যদি 3খানা হয়, sp2। sp2 মানে কি? 3টে সংকর কক্ষ, একটা এস আর 2টো পি মিলে 3খানা সংকর কক্ষক তৈরি করবে। বোঝা গেল কি বললাম? তাহলে এইচ এর মান বের করতে গেলে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত মোট ইলেকট্রনের সংখ্যা সম্পর্কে জানতে হবে। তাহলে তারপরে কি জানতে হবে? কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা এবং ক্যাটায়নের আধান জানতে হবে এবং অ্যানায়নের আধান সংখ্যা জানতে হবে। তাহলে কি H ইকুয়াল টু, যদি আমরা শর্টকাটে একবার লিখি, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু, এত বড় লেখা যাবে না, কেন্দ্রীয় পরমাণু, দেখো, হাফ ইন্টু ভি মানে কি? কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা, প্লাস এম মানে কি? কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত একযোজী পরমাণু, অর্থাৎ এম মানে হলো, এখানে আমি আরেকটু শর্টকাট লিখে দিচ্ছি, হ্যালোজেন বা হাইড্রোজেনের সংখ্যা, এরাই তো একযোজী। তারপরে কি? যদি অণুটির মধ্যে কোনো ক্যাটায়ন থাকে, যদি আয়ন হয়, তাহলে আধান বাদ দেব, উদাহরণ দিলে বুঝতে পারবে। আর যদি সেখানে অ্যানায়ন থাকে, তাহলে আধান যোগ করব, করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে এইচ এর মান। দেখো, আমি একটা উদাহরণ নিই, ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, মনে করো CO3-2, এখানে বললো কার্বনের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা, এই সংকরায়ন। তাহলে আমি প্রথমে কি বের করব?
প্রথমে আমি বের করব এইচ এর মান। এইচ সমান হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুকে দেখেই বোঝা যাচ্ছে কার্বন কেন্দ্রীয় পরমাণু। তাহলে কার্বনের বাইরে ইলেকট্রনের সংখ্যা কতগুলি? কার্বনের বাইরে ইলেকট্রনের সংখ্যা 4টি প্লাস, তাহলে কি হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন। তাহলে কেন্দ্রীয় পরমাণু কার্বনের যোজ্যতা কক্ষে কতগুলি ইলেকট্রন আছে? 4টি ইলেকট্রন আছে, 4 বসালাম। প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, এখানে দেখো একযোজী পরমাণু নেই, অক্সিজেন আছে, মানে সেটা দ্বিযোজী, লেখার দরকার নেই, কিছু লিখতে হবে না। এবার দেখো এখানে দেখো একটা নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ থাকলে যোগ করব, তাহলে হাফ ইন্টু 6 মানে কত? 3। তাহলে কার্বন পরমাণুর চারিদিকে সংকর কক্ষক কতগুলি আছে? 3টি সংকর কক্ষক আছে। আর 3টি সংকর কক্ষক কোথায় তৈরি হয়? sp2-তে। sp2-তে দুটো পি আর একটা এস মিলে 3খানা সংকর কক্ষক তৈরি করবে, sp2 3খানা তৈরি হয়। তাহলে এইখানে কার্বন পরমাণুর সংকরায়ন কি? sp2। মনে করো PCl5 যেটা একটু আগে করলাম, ধরো আমি জানি না কি এর সংকরায়ন, আমি বের করব। তাহলে H ইকুয়াল টু কি? হাফ ইন্টু, এখানে কেন্দ্রীয় পরমাণুকে দেখেই বোঝা যাচ্ছে ফসফরাস। ফসফরাসের বাইরে কতগুলি ইলেকট্রন? 5খানা। একযোজী পরমাণু কটা আছে? 5টি, 5 যোগ করে দিলাম। ক্লোরিন তো একযোজী, হ্যালোজেনগুলো সব একযোজী হয়। তাহলে একযোজী মানে যারা এক বন্ধন করে, হ্যালোজেন তো এক বন্ধন করে। এছাড়াও তুমি মনে রাখতে পারো হ্যালোজেন বা হাইড্রোজেনের সংখ্যা। তাহলে আমি যোগ করে দিলাম 5, কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই, আমাকে কিছু যোগ বিয়োগ করতে হলো না। তাহলে কত হয়ে গেল বলো? হাফ ইন্টু 10 মানে কত? 5। তাহলে সংকরায়ন কি হবে? sp3d। এই যে মান 5 মানে 5টি সংকর কক্ষক। 5টি সংকর কক্ষক কোথায় তৈরি হয়? sp3d-তে। দেখো একটা এস, 3টে পি, 3 এর আগে 4, একটা ডি আছে, 5। আরো উদাহরণ নিতে পারি আমি। মনে করো XgOF4 বললো জেননের সংকরায়ন নির্ণয় করো। তাহলে আমরা কি লিখবো? H ইকুয়াল টু হাফ ইন্টু জেনন কেন্দ্রীয় পরমাণু, জেননের বাইরে কটা ইলেকট্রন? 8খানা ইলেকট্রন। অক্সিজেন দ্বিযোজী, নেব না। যদি একযোজী পরমাণু থাকে তার সংখ্যাটা যোগ করব, তাহলে কত? 4। এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই, যদি পজিটিভ চার্জ থাকে সেটা বিয়োগ করব, যদি নেগেটিভ চার্জ থাকে যোগ করব, কিছু নেই। তাহলে হাফ ইন্টু কত? 8 আর 4 12, 2 কেটে গেল কত? 6। 6টা সংকর কক্ষক আছে জেননের চারিদিকে। 6টা সংকর কক্ষক কোথায় তৈরি হয়? sp3d2-তে। তাহলে এখানে সংকরায়ন কি? sp3d2। 3 2 5 আর একটা এস আছে মানে 6। মনে করো NH4 প্লাস, এখানে নাইট্রোজেনের সংকরায়ন বের করতে চাচ্ছি। তাহলে H ইকুয়াল টু কি হবে বলো? হাফ ইন্টু নাইট্রোজেনের বাইরে কতগুলি ইলেকট্রন? নাইট্রোজেনের বাইরে রয়েছে 5খানা ইলেকট্রন। এখানে একযোজী পরমাণু আছে কটা? আছে 4টি, 4 যোগ করলাম। নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ আছে কটি? 1টি, তাহলে 1 বিয়োগ করে দিলাম। দেখো নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ থাকলে সেই সংখ্যাটা বিয়োগ হবে, আর নেগেটিভ চার্জ থাকলে সেই সংখ্যাটা যোগ হবে। তাহলে কত হয়ে যাচ্ছে বলো? হাফ ইন্টু 5 আর 4 9 - 1 8, তাহলে কত? 4। 4 হলে সংকরায়ন কি হবে? sp3, কারণ sp3-তেই 4টি সংকর কক্ষক তৈরি হয়। আশা করি সংকরায়ন নির্ণয়ের ব্যাপারটা বুঝতে পারলে। আরও কয়েকটা উদাহরণ নিলে বুঝতে পারবে। চলো দেখো এখানে সুন্দরভাবে ছক দিয়ে দিয়েছি আমি একটা, এই ছকটাকে মনে রাখবে। এইচ এর মান যদি 2 হয়, কেন্দ্রীয় পরমাণুর সংকর কক্ষকের সংখ্যা হলো 2, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা হচ্ছে sp। এস আর pz মানে কি? এখানে এস কক্ষক আর pz কক্ষকের সংকরায়নের ফলে sp তৈরি হয়েছে, সেটা দেখিয়ে দিয়েছি। একবার যা পড়ানো হলো তার একটা সামারি। দেখতে কেমন হবে? sp সংকরায়িত হলে সরল রৈখিক, মনে পড়ছে? সরল রৈখিক কোথায় ছিল? এটা অ্যাসিটিলিনের গঠন সরল রৈখিক, 180 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। এইচ এর মান যদি 3 বেরোয় ওই সূত্রের সাহায্যে, এইচ এর মান যদি 3 বের হয় তাহলে সংকরায়ন হবে sp2। sp2 সংকরায়ন মানে একটা এস আর দুটো পি এর মিশ্রণ। তাহলে যদি এইচ এর মান 3 বেরোয় সংকরায়ন হবে sp2। আকৃতি কেমন হবে? ত্রিকোণীয় সমতলীয়। আকৃতি কেমন হবে? ত্রিকোণীয় সমতলীয়। ত্রিকোণীয় সমতলীয় মানে কেমন হবে? কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে 3খানা সংকর কক্ষক এইভাবে বিন্যস্ত থাকবে। এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে সংকর কক্ষক এইভাবে বিন্যস্ত থাকবে। এইচ এর মান যদি 4 বের হয় তাহলে সংকরায়ন কি হবে? sp3। একটা এস আর 3টে পি এর মিশ্রণ ঘটে সংকর কক্ষক তৈরি হয়, সেটাই লেখা আছে। একটা এস আর pz px py, 3টে পি এর মিশ্রণ ঘটিয়ে আমরা sp3 বানিয়েছিলাম। দেখতে কেমন? চতুস্থলক।
দেখতে কেমন? চতুস্থলক। এইচ এর মান যদি 5 হয়, শঙ্কর কক্ষকের নাম কি হবে? sp3d। এর নাম হবে কি? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে sp3d হলে কি হবে? সেই শঙ্কর কক্ষকের বিন্যাস কেমন থাকবে? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। দেখো একটু আগে দেখাচ্ছিলাম sp3 দুটো এরকম থাকছিল, একটা এইরকম, ওই যে মডেলটা ভেঙে ফেলেছি। যাই হোক, এখানে দেখো মনে পড়ছে, এই একটা যদি আমরা তুলে নিই তাহলে তিনটে এরকম ছিল প্লেনে ত্রিকোণীয়, আর উপরের পয়েন্টগুলো থেকে যদি জুড়ি আমরা, তাহলে উপরে একটা পিরামিড, তলায় যদি তিনটে পয়েন্টের সাথে জুড়ি, তলায় একটা পিরামিড তৈরি হবে। তাহলে কি হবে? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে sp3d হলে ত্রিকোণীয় দ্বিপিরামিডও হবে, বা ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপে তারা বিন্যস্ত থাকবে এই রকম। একটা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট ত্রিকোণীয়, আর এই পয়েন্টের সাথে এই পয়েন্ট জুড়লে উপরে একটা পিরামিড, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট জুড়লে তলায় একটা পিরামিড। তাই এইচ এর মান 5 হলে শঙ্কর কক্ষকগুলির বিন্যাস কেমনভাবে থাকবে? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় আকারে। এইচ এর মান যদি 6 হয়, শঙ্কর কক্ষকগুলি কি হবে? নাম কি হবে? sp3d2। এইচ এর মান 6 হলে শঙ্কর কক্ষক হবে sp3d2। কি কি বিশুদ্ধ কক্ষক অংশগ্রহণ করে? একটা এস, 3খানা পি, আর এইটা মনে রেখো dz স্কোয়ার আর dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। sp3d2তে যে দুখানা ডি শঙ্করায়নে অংশগ্রহণ করে তাদের মধ্যে একটার নাম হচ্ছে dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটার নাম হচ্ছে dz স্কোয়ার। আর sp3d-তে যে অংশগ্রহণ করে তার নাম কি? dz স্কোয়ার। তাহলে sp3d-তে যে ডি কক্ষক অংশগ্রহণ করে তার নাম হলো dz স্কোয়ার, আর sp3d2তে যে ডি গুলো অংশগ্রহণ করে, একটা dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা dz স্কোয়ার। যদি এইচ এর মান 7 বের হয়, আচ্ছা এর আকৃতি কেমন? এর আকৃতি হলো অষ্টতলকীয়। দেখে নাও অষ্টতলক ব্যাপারটা, দেখে নাও, এই মডেলটা বানানো আছে এখনো। এটাকে আমরা অষ্টতলক বলি, এটাকে আমরা অষ্টতলক বলি। দেখো তো এই sp3d2 হলে কেমনভাবে বিন্যস্ত থাকে? এরকম একটা প্লেনের উপরে 4খানা, আর অন দ্য প্লেন 4খানা, অ্যাবভ দ্য প্লেন একটা, বিলো দ্য প্লেন একটা। এবার খেয়াল করে দেখো তো, এই পয়েন্টের সাথে যদি এই পয়েন্টের সাথে যদি আমরা এই পয়েন্ট জুড়ে দিই, তাহলে এইটা দেখতে কেমন হবে? এটা একটা তল। এই পয়েন্টের সাথে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এটা একটা তল। এই পয়েন্ট এটা একটা তল। এই পয়েন্টের সাথে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এদিকে একটা তল। তাহলে কটা তল হলো? 4টে তল। সিমিলারলি নিচের থেকেও 4টে তল পাওয়া যাবে। তাহলে এই রকম বিন্যাসের ক্ষেত্রে যদি আমরা এদের এই টার্মিনাল পয়েন্টগুলোকে যদি একে অপরের সাথে কানেক্ট করি, তাহলে আমরা উপরে 4খানা তল, তলায় 4খানা তল পাবো। তাই এই স্ট্রাকচারটার নাম হচ্ছে অষ্টতলক বা অক্টাহেড্রাল। বোঝা গেল কি বললাম? এটা নাম কি? অক্টাহেড্রাল। তাহলে sp3 যদি এইচ এর মান 6 বেরোয়, শঙ্করায়ন হবে sp3d2, আকৃতি হবে অক্টাহেড্রাল। যদি এইচ এর মান 7 বেরোয়, তাহলে শঙ্করায়ন হবে sp3d3, আকৃতি হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। আকৃতি কেমন হবে? আকৃতি হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। ঠিক কেমন ভাবে? আচ্ছা অষ্টতলকটা লেখা হলো না। এরকম ভাবে বিন্যস্ত। আকৃতি মানে ওর বিন্যাস, মানে ওই শঙ্কর কক্ষকের যে কেন্দ্রীয় পরমাণু শঙ্কর কক্ষকগুলি কেমনভাবে বিন্যস্ত থাকবে, ও এইভাবে বিন্যস্ত থাকবে। এটা যদি কেন্দ্রীয় পরমাণু হয় তাহলে 3, 2, 5, উপরে একটা তলায় একটা, এইভাবে 7টা শঙ্কর কক্ষক বিন্যস্ত থাকবে। এইভাবে 7খানা শঙ্কর কক্ষক বিন্যস্ত থাকবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে ব্যাপারটা তোমরা বুঝে গেছো যে কিভাবে শঙ্কর কক্ষকগুলি, sp হলে সরলরৈখিকভাবে কক্ষকগুলি বিন্যস্ত থাকবে, sp2 হলে ত্রিকোণীয় আকারে বা ত্রিভুজের আকারে, ত্রিকোণীয় সমতলীয় আকারে বিন্যস্ত থাকবে, sp3 হলে শঙ্কর কক্ষকগুলি চতুস্থলকের মতো বিন্যস্ত থাকবে, sp3d হলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়র মতো বিন্যস্ত থাকবে। আর যদি অষ্টতলকীয় হয় তাহলে 6 হলে, এইচ এর মান 6 হলে শঙ্কর কক্ষকগুলি কেন্দ্রীয় পরমাণু থেকে অষ্টতলকীয় গঠনের মতো বিন্যস্ত থাকবে। আর যদি এইচ এর মান 7 বেরোয় তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। 5টা কোণ, যেমন মনে করে এটা কি, এটাকে আমরা বলতে পারি, এখানে আরেকটা বন্ড, এটা 4টে দেখতে পাচ্ছ, আরেকটা যদি এখান থেকে বের করে দিতাম তাহলে 5টা হয়ে যেত। তাহলে পঞ্চকোণ তৈরি হতো, আর উপরে একটা পিরামিড, তলায় একটা পিরামিড। একে পঞ্চকোণীয় দ্বিপিরামিডের মতো বিন্যাস বলতে পারি আমরা। আর ত্রিকোণীয় দ্বিপিরামিডটা হয়তো অনেকের একটু অসুবিধা হচ্ছে, আমি ওটা একটু বলে দিই আরেকবার। মনে করো একটু খুলে দিলে ব্যাপারটা বোঝা যাবে। দেখো এটা ছিল আমাদের, দেখো এটা ছিল ত্রিকোণীয় দ্বিপিরামিডের গঠনটা। এরকমভাবেও বুঝে নিতে পারি। দেখো 3টে পয়েন্ট এইভাবে আছে,
আর উপরে একটা তলায় একটা, তাহলে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যদি জুড়ে দিই তাহলে কি হবে, ত্রিকোণীয়। আর এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট জুড়লে উপরে একটা পিরামিড। আর এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যদি এগুলো জুড়ি তাহলে তলায় একটা পিরামিড। তাহলে মাঝখানে ত্রিভুজ, উপরে একটা পিরামিড, তলায় একটা পিরামিড, তাহলে এর নাম কি হয়ে যাবে, ত্রিকোণীয় দ্বিপিরামিড। এর নাম কি হয়ে যাবে, ত্রিকোণীয় দ্বিপিরামিড। এর নাম ত্রিকোণীয় দ্বিপিরামিড। তাহলে এটা 5-এর ক্ষেত্রে এইটা দেখালাম ত্রিকোণীয় দ্বিপিরামিড। আশা করি স্ট্রাকচারগুলো মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়েছে। অণুর সংকরায়ন, চলো আমরা বেশ কিছু অণুর সংকরায়ন আরও একবার নির্ণয় করব, আরও কিছু অণুর সংকরায়ন নির্ণয় করব। মনে করো সালফার ডাইঅক্সাইড, সালফারের সংকরায়ন নির্ণয় করো, তাহলে এইচ এর মান বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু কি, হাফ ইন্টু সালফারের বাইরে কত 6, এখানে কোনো একযোজি পরমাণু আছে নেই, তাহলে কিছু যোগ করার দরকার নেই, দ্বিযোজি পরমাণু নেওয়ার দরকার নেই। আচ্ছা আর কিছু তো নেই, প্লাস মাইনাসও কিছু নেই, তাহলে হাফ ইন্টু 6 মানে কত হয়ে যায় 3। এইচ এর মান 3 হলে দেখো ওদিকে দেখিয়ে দিয়েছি সংকরায়ন কি হবে, sp2। মনে করো NO3 মাইনাস, বলেছে নাইট্রোজেনের সংকরায়ন বের করো, তাহলে এইচ এর মান বের করতে হবে। এইচ মানে কিন্তু এখানে হাইব্রিডাইজেশন, তাহলে এখানে কি বের করতে হবে, এইচ এর মান বের করতে হবে। তাহলে হাফ ইন্টু নাইট্রোজেনের বাইরে কত 5, অক্সিজেনের বাইরে, অক্সিজেন কত দ্বিযোজি, নেওয়ার দরকার নেই, নেগেটিভ চার্জ কটা আছে একটা, তাহলে 1 যোগ করে দাও, তাহলে হাফ ইন্টু 6 মানে কত 3, এরও সংকরায়ন কি sp2। মনে করো BrF5, এখানে মনে করো ব্রোমিনের সংকরায়ন বের করতে বলেছে। কার সংকরায়ন, ব্রোমিনের। তাহলে এইচ ইকুয়াল টু ব্রোমিন হ্যালোজেন, প্রত্যেকটা হ্যালোজেনের বাইরে কটা করে ইলেকট্রন, 7টা করে। আর কটা একযোজি ফ্লুরিন আছে এখানে, এখানে একযোজি ফ্লুরিন কটা আছে, একযোজি ফ্লুরিন আছে 5খানা, তাহলে 7 + 5 তাহলে কত হয়ে গেল, হাফ ইন্টু 7 5 কত 12, তাহলে 2 আর কেটে গেল কত 6। দেখো এইচ এর মান 6 হলে আমি লিখে দিয়েছি সংকরায়ন কি হবে, sp3d2। 3 2 5 আগে 6, এবার যোগ করলেই 6 পেয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? তাহলে এই হচ্ছে ব্যাপার। মনে করো Xgf5 মাইনাস, এখানে বললো জেননের সংকরায়ন, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর, কেন্দ্রীয় পরমাণুর বাইরে কে আছে, বাইরে কতগুলি ইলেকট্রন, 8খানা, জেনন নিষ্ক্রিয় গ্যাস। একযোজি পরমাণু কটা আছে, ফ্লুরিন 5খানা, প্লাস মাইনাস এর একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে কত হবে, হাফ ইন্টু 14, তাহলে কাটাকাটি করলে কত হবে 7, তার মানে সংকরায়ন কি sp3d3। এই যে সূত্রটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, এই যে সূত্রটা, এই সূত্রটা যে এইচ ইকুয়াল টু হাফ ইন্টু যে অণুর সংকরায়ন বের করতে বলবে তার কেন্দ্রীয় পরমাণুতে কতগুলি ইলেকট্রন আছে, প্লাস ওই কেন্দ্রীয় পরমাণু চারিদিকে কোনো একযোজি পরমাণু আছে কিনা, হাইড্রোজেন বা হ্যালোজেন আছে কিনা সেটা যোগ করব। যদি ওটা যদি কোনো আয়ন হয় তাহলে পজিটিভ চার্জ থাকলে যতগুলি পজিটিভ চার্জ থাকবে সেই পজিটিভ চার্জের সংখ্যাটা বিয়োগ করব, আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে যোগ করব, করে যে মানটা বেরোবে সেই মান অনুযায়ী আমরা সংকরায়ন করব, সেই মান অনুযায়ী সংকরায়ন করব। চলো দেখো, দেখো এই একটা আছে I3 মাইনাস, আছে না I3 মাইনাস, ধরো বললো I3 মাইনাসের সংকরায়ন, তাহলে I3 মাইনাস মানে হলো একটা আই মাঝে আর দুটো আই টার্মিনালে, I3 এরকম দেখতে, আর একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে মাঝের আয়োডিনটা সংকরায়ন বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো আমরা, তাহলে এইচ ইকুয়াল টু যদি মাঝখানের আইটা কেন্দ্রীয় পরমাণু হয় তাহলে এই আয়োডিনের বাইরে কত 7, আর তার দুদিকে দুটো কি আছে একযোজি পরমাণু, তাহলে একটা তো কেন্দ্রীয় পরমাণু হবেই, কারণ কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে তো অন্যান্য পরমাণু যুক্ত থাকবে না। তাহলে I3 যদি আমরা কনসিডার করি তাহলে নিশ্চয়ই একটা আই কেন্দ্রীয় পরমাণু, আর অপর দুটো আই কি একযোজি, মানে বন্ধন করেছে তারা পার্শ্বীয় পরমাণু হিসাবে, তাহলে এরা হ্যালোজেন, একযোজি পরমাণু যুক্ত আছে কটা, তাহলে দুটো। যখন একটা আয়োডিনকে আমরা কেন্দ্রীয় পরমাণু ধরছি তাহলে অপর দুটো আয়োডিনকে আর কেন্দ্রীয় ধরতে পারবো না, ওরা একযোজি হিসাবে আমরা কাউন্ট করবো, দুটো, আর একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে কত হয়ে গেল বলো, হাফ ইন্টু 10 মানে কত 5, তাহলে কত হবে sp3d। তাহলে তোমরা এইভাবে এখান থেকে সিলিকনের করবে, এখান থেকে নাইট্রোজেন, সালফারের সংকরায়ন, ক্লোরিনের, এখান থেকে কার্বনের,
IF5 আয়োডিনের, জেননের, এখানেও জেননের, এগুলো হোমওয়ার্ক। এটাও, এটাও, এটা, এটা, এখানে জেননের, যাদের মধ্যে স্টার দিচ্ছি তাদের সংকরায়ন বের করবে আপাতত। এখানে ClF4 এর, ClO3, XgF2, ICl2 মাইনাসে, এখানে জেননের, এখানে I এর, এখানে I এর, এখানে কার্বনের, এখানে কার্বনের, এখানে সালফারের, এখানে নাইট্রোজেনের। তাহলে যে সমস্ত এই অণুগুলোর যাদের মাথায় স্টার চিহ্ন দেওয়া হলো তাদের প্রত্যেকের সংকরায়ন বের করবে, এটা তোমাদের HW। ওকে, চলো। sp, sp2, sp3 সংকর কক্ষের এস চরিত্র। এস চরিত্র মানে কি দেখো, এখানে আমি লিখছি সংকর কক্ষ, এখানে আমি লিখছি কি সংকর কক্ষক। কি লিখছি? সংকর কক্ষক। এখানে লিখছি পার্সেন্টেজ অফ এস, আর এখানে লিখছি বন্ধন কোণ, কারণ বন্ধন কোণের সাথে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারে খুব ভালো সম্পর্ক আছে। বন্ধন কোণের সাথে cos থিটা ইকুয়াল টু, এটা একটা সূত্র, এস বাই এস মাইনাস ওয়ান, এটা একটা সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা অ্যাঙ্গেলের সাথে এস ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার মানে কি, মনে করো একটা এস আর একটা পি মিলে, একটা এস আর একটা পি মিলে সংকর কক্ষক তৈরি করেছে যার নাম এসপি, এরকম দেখতে মনে করো। তাহলে তার মধ্যে ওই সংকর কক্ষকের মধ্যে পুরোটা এস আর পুরোটা পি তো নেই, নিশ্চয়ই ওই সংকর কক্ষকের মধ্যে কিছুটা এস কিছুটা পি আছে। ওই সংকর কক্ষকের মধ্যে কিছুটা এস কিছুটা পি আছে। তাহলে কতটা এস আছে কতটা পি আছে সেটাকে বলে, এস এর অংশটাকে বলা হয় পার্সেন্টেজ অফ এস। তাহলে একটা সংকর কক্ষক যদি এসপি সংকর কক্ষক হয়, তাহলে একটা এস একটা পি আছে, মানে কি এস আর পি এর অনুপাত কত, 1:1। তার মানে এস 50%, পি 50%। তাহলে দেখো সংকর কক্ষক যদি এসপি হয়, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত, 50%, বা যেটাকে আমরা বলবো হাফ অংশ। বন্ধন কোণ হয় কত, 180 ডিগ্রি। যদি সংকর কক্ষকে যদি sp2 হয়, তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার দাঁড়ায় 33.33%, যেটাকে আমরা বলি 1/3। বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি, 120 ডিগ্রি। আর যদি সংকর কক্ষক sp3 হয়, তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত, 25%, মানে 1/4। বন্ড অ্যাঙ্গেল কত, 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে sp3 সংকর কক্ষক হলে পার্সেন্ট দেখো কত, sp3 মানে কত, s/p মানে কত বলো, 1:3। তাহলে এস এর পরিমাণ কত, 1/4। পার্সেন্টেজ করলে কত হবে, 100। তাহলে কত, 25%। তাহলে এস কত পার্সেন্ট আছে, 25%। এবার মূল বিষয় হলো যে পার্সেন্টেজ অফ এস প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। যার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বা এস চরিত্র কোনো সংকর কক্ষকের মধ্যে যত বেশি, তার কি বেশি হবে বলো, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে যদি ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার আমরা এখানে বলি, তাহলে সিএসপি এর সবচেয়ে বেশি, তারপরে সিএসপি2, তারপরে কি সিএসপি3। বোঝা গেল? এটা মনে রাখতে হবে যে কোনো কার্বন পরমাণু যদি sp সংকরায়িত হয়, তার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি এবং ইলেকট্রোনেগেটিভিটি বেশি। sp2 হলে ইলেকট্রোনেগেটিভিটি আর একটু কম, sp3 হলে ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম। বোঝা গেল কি বললাম? এটা মনে রেখো। আর এই সম্পর্কটা কি, যেমন একটা ব্যাপার তোমাকে দেখাচ্ছি, দেখো যে cos থিটা ইকুয়াল টু s/s-1, এটাতে কিভাবে সম্পর্কিত। cos থিটা সমান, এটা সূত্র একটা, s বাই, সবগুলো বের করতে যেও না, একটা চেক করো, দরকারও নেই তোমাদের। মনে করো cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি ইকুয়াল টু s/s-1। cos 120 ডিগ্রি মান কত, -1/2, ডিভাইডেড বাই কত, s/s-1। তাহলে 2s ইকুয়াল টু মাইনাস ইন্টু s-1। তাহলে 2s সমান কি, -s + 1। তাহলে কত হয়ে যাচ্ছে এটা, cos 120 -1/2 s/s-1, 3s ইকুয়াল টু 1।
এস ইকুয়াল টু কত 1/3, দেখো এস ইকুয়াল টু 1/3। দেখো কস থিটা, থিটার মান যখন 120 ডিগ্রি, অর্থাৎ সংকর কক্ষগুলির মধ্যে অ্যাঙ্গেল যখন 120 ডিগ্রি, সংকর মনে করো কার্বন, এই সংকর কক্ষগুলির মধ্যে অ্যাঙ্গেল যখন 120 ডিগ্রি, সংকর কক্ষগুলির মধ্যে অ্যাঙ্গেল যখন 120 ডিগ্রি, তখন দেখো এস এর মান কত হচ্ছে 1/3। এবার আমি তোমাদেরকে বললামও যে এস এর মান যদি 1/3 হয়, বন্ধন কোণ 120 ডিগ্রি। একই রকমভাবে দেখো 180 ক্ষেত্রেও অ্যাপ্লাই করো, কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি ইকুয়াল টু এস বাই এস মাইনাস 1। কস 180 ডিগ্রি মান কত -1 ইকুয়াল টু কত বলো এস বাই এস মাইনাস 1। তাহলে এস ইকুয়াল টু কত মাইনাস এস প্লাস 1, তাহলে 2s ইকুয়াল টু 1। তাহলে এস এর মান কত হয়ে যাচ্ছে বলো হাফ। তাহলে কস থিটা ইকুয়াল টু এস বাই এস মাইনাস 1। এবং আরেকটা ব্যাপার এখানে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, মজার ব্যাপার, এইভাবে আমাদের পড়াশোনাটা করতে হবে, যে দেখো যত বন্ড অ্যাঙ্গেল বেশি, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারও কিন্তু বেশি। বন্ড অ্যাঙ্গেল যত বেশি, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারও তত বেশি। তাহলে দেখো বন্ড 50% এস ক্যারেক্টার, বন্ড অ্যাঙ্গেল 120, 33.3% বন্ড অ্যাঙ্গেল 50% এস ক্যারেক্টার, বন্ড অ্যাঙ্গেল 180, 33.33% এস ক্যারেক্টার, বন্ড অ্যাঙ্গেল 120, 25% এস ক্যারেক্টার, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে বন্ড অ্যাঙ্গেল যত আমাদের বাড়বে, তাহলে বন্ড অ্যাঙ্গেলের সাথে বন্ড অ্যাঙ্গেল প্রপোর্শনাল টু পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কোন একটা সংকর কক্ষের, এটাও আমরা বলতে পারি। বোঝা গেল? ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে আজকের, কিছু করার নেই। চলো, ইথেন, ইথিলিন এবং ইথাইনের বন্ধন দৈর্ঘ্য। চলো, ইথেনের সংকেত কি? ইথেনের সংকেত এটা ইথেন। ইথিলিনের সংকেত কি? অ্যাসিটিলিনের সংকেত এই। এবার দেখো তোমাদেরকে আমি একটু আগে পড়িয়েছি, ইথেনের কার্বনের সংকরায়ন কি? দুটো sp3 সংকরায়িত কার্বনের মধ্যে বন্ড হয়। আর এর ক্ষেত্রে কি হয়? দুটো sp2 সংকর কক্ষ কার্বনের মধ্যে বন্ড হয়। আর এখানে কি? এখানে দুটো sp সংকর কক্ষকের মধ্যে বন্ড হয় না? এটাও আমি তোমাদের দেখিয়েছি। তাহলে ইথেনের যে বন্ড হচ্ছে সেটা কার্বন sp3 এর সাথে কার্বন sp3। ইথিলিনের যে বন্ড হচ্ছে কার্বন sp2 এর সাথে কার্বন sp2, কার্বন কার্বন বন্ধনের কথা বলছি। আর এটা কি হচ্ছে? কার্বন sp এর সাথে কার্বন sp। এটা পড়ার উদ্দেশ্য কি? তাহলে এখানে দেখো sp3 এর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কম, এই sp3 এর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কম। এর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার একটু বেশি, এর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার আরেকটু বেশি, এর পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার আরেকটু বেশি। তাহলে কার্বন sp সংকর কক্ষকগুলো যখন বন্ধন করে তাদের পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার অনেক বেশি হয়। একটু আগে দেখালাম 50% এস। যত বেশি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হয়, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, সেই সংকর কক্ষকগুলির মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হয়। ফলে এই দুটো sp এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার সবচেয়ে বেশি হওয়ার কারণে এই কার্বন কার্বন বন্ধনে থাকা সংকর কক্ষগুলি একে অপরের অনেক কাছাকাছি সরে আসে, ফলে বন্ধন দৈর্ঘ্য কিন্তু অনেক ছোট হয়। তাহলে যদি বন্ড লেন্থ আমাদেরকে বলে, তাহলে সি ট্রিপল বন্ড সি এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম, তারপরে সি ডবল বন্ড সি, তারপরে সি সিঙ্গেল বন্ড সি। আর বন্ধন দৈর্ঘ্য যত ছোট হবে, দেখো তিনটে বন্ড আছে, মনে করো দেখো আমার কাছে এখানে মনে করো তিনখানা স্ট্রিক আছে, এই তিনখানা স্ট্রিক কিন্তু আমি ভাঙতে গেলে আমার অনেক বেশি শক্তি লাগবে। বাট একটা স্ট্রিক আমি ভাঙবো না, ভেঙে দিতে পারবো, খুব যা ভেঙেই গেল বোধ হয়, এটাগুলো নিয়ে আমার পরে দেখাতে হবে, আমি ইজিলি ভেঙে দিতে পারবো। কিন্তু তিনটে যখন তোমাকে দেবে না, তুমি ভাঙতে পারবে না। সেই জন্য একতাই বল, যত বেশি একসঙ্গে থাকবে ততই তোমার এনার্জি বেশি লাগবে ভাঙতে তোমাদেরকে। বোঝা গেল কি বললাম? তো এখানে যেহেতু তিনটে বন্ড আছে, বন্ধন দৈর্ঘ্য তো ছোট, বুঝে গেলাম কেন, কারণ কার্বনের এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি, এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তারা একে অপরকে নিজের কাছাকাছি টেনে নিচ্ছে সংকর কক্ষকগুলি, ফলে এদের বন্ধন দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে ট্রিপল বন্ড আছে, তাই বন্ড এনার্জি কি হবে? সি ট্রিপল বন্ডের সবচেয়ে বেশি, তারপরে সি ডবল বন্ডের, এবং সবচেয়ে বন্ড এনার্জি কম সি সিঙ্গেল বন্ডের। এক বন্ধন হলে সহজে বন্ধন ভেঙে যাবে। কি বললাম বোঝা গেল? তাহলে এটা গেল আমাদের ইথিলিন এর বন্ড এনার্জি এর ব্যাপার। দেখো আমরা তাহলে এবার বেশ কিছু প্রশ্নের উত্তর করে নেব।
দেখো নিট 2016, নিট 2016 কোশ্চেন কি বলছে, NO2 প্লাস NO3 মাইনাস আর NH4 প্লাসে নাইট্রোজেন পরমাণুর সংকরায়ন কি? ভেরি ইজি কোশ্চেন, নিটের মতো এক্সামে সংকরায়ন থেকে প্রশ্ন আসে। NO2 প্লাস, চলো NO2 প্লাস, তাহলে নাইট্রোজেনের সংকরায়ন কি? H ইকুয়াল টু হাফ ইন্টু নাইট্রোজেনের বাইরে কতগুলি ইলেকট্রন? 5টি। যার সংকরায়ন বের করতে হবে, যার সংকরায়ন বের করতে হবে তার কেন্দ্রীয় পরমাণু, তার সর্ববহিস্থ কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে? নাইট্রোজেনের 5টি। এখানে একযোজি পরমাণু নেই, তাহলে প্লাস চার্জ একটা আছে, তাহলে আমি এক বাদ দেব, তাহলে কত হবে? হাফ ইন্টু 4 মানে কত? 2। সংকরায়ন কি? sp। NO3 মাইনাস, H এর মান কত? হাফ ইন্টু নাইট্রোজেনের বাইরে 5, এখানে একযোজি পরমাণু নেই, অক্সিজেন দ্বিযোজি, লেখার দরকার নেই, মাইনাস একটা আছে, এক যোগ করলাম, তাহলে কত? হাফ ইন্টু 6 মানে কত? 3। সংকরায়ন হয়ে যাচ্ছে আমাদের কি? sp2। তারপরে আছে কি? NH4 প্লাস, H এর মান, সংকরায়নের মান বের করব, হাফ ইন্টু নাইট্রোজেনের বাইরে কত? 5, 4খানা অক্সিজেন, সরি এবার দেখো, এখানে নাইট্রোজেনের বাইরে অক্সিজেন ছিল তাই আমরা কিছু যোগ করিনি, নাইট্রোজেনের সঙ্গে দেখো এখানে হাইড্রোজেন আছে তাই আমি 4 যোগ করেছি, নাইট্রোজেনের উপরে একটা পজিটিভ চার্জ আছে তাই 1 বিয়োগ করেছি, তাহলে কি হবে? হাফ ইন্টু কত? 8 মানে কত? 4। সংকরায়ন কি হবে? sp3। তাহলে NO2 এর কত? sp। NO2 NO3 মাইনাসের কত? sp2। sp sp2 এবং NH4 প্লাসের কত? sp3। তাহলে উত্তর হবে কোনটা? sp sp2 sp3। নিচের কোন ক্ষেত্রে নিট 2017, নিট 2017 এর কোশ্চেন বলছে নিচের কোনটির ক্ষেত্রে বন্ধন কোণ 120 ডিগ্রি? বন্ধন কোণ কোথায় 120 ডিগ্রি হয়? যেখানে সংকরায়ন হয় sp2। দেখো BCl3 দেখেই বোঝা যাচ্ছে H এর মান কত? বোরনের বাইরে কত? বোরনের বাইরে কিন্তু 3। আর কটা ক্লোরিন আছে? একযোজি। কটা ক্লোরিন? একযোজি পরমাণু। হ্যালোজেন 3খানা আছে। তাহলে যতগুলি একযোজি পরমাণু থাকবে তার সংখ্যা আমরা যোগ করব যতগুলি একযোজি পরমাণু থাকবে। বোঝা গেল কি বললাম? তাহলে কত হবে? হাফ ইন্টু 6 মানে কত? 3 মানে sp2, আর sp2 হলেই বন্ধন কোণ হয় কত? 120 ডিগ্রি। তাহলে উত্তর হবে কি? BCl3। তাহলে চলো নেক্সট কোশ্চেন। ClF3 এর গঠনে ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? দেখো মন দিয়ে শোনো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমরা কিভাবে বের করব? নিঃসঙ্গ ইলেকট্রন যাকে আমরা বলি লোন পেয়ার, কিভাবে বের করব? দেখো আমি এখানে যেভাবে বলছি সেভাবে বের করবে। লোন পেয়ার ইকুয়াল টু H মাইনাস পরমাণুর সংখ্যা। কিরকম? H মাইনাস পরমাণুর সংখ্যা কিরকম ভাবে আমরা বের করবো? নিট 2018 এর কোশ্চেন, নিট 2018 সালে পড়েছিল। দেখো এই যে ClF3, রাইট? তাহলে এখানে ClF3 তে বলেছে ক্লোরিন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বের করো। কিভাবে বের করব নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা? প্রথমে আমি কি করব? ক্লোরিনের H এর মান বের করব। ক্লোরিনের H এর মান, তাহলে ক্লোরিনের H ইকুয়াল টু কি? হাফ ইন্টু ক্লোরিনের বাইরে কতগুলি ইলেকট্রন? 7। আর ফ্লুরিন কতগুলি আছে? তাহলে কি কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন প্লাস একযোজি পরমাণুর সংখ্যা। ফ্লুরিন কতগুলি একযোজি পরমাণু আছে? একযোজি মানে হ্যালোজেন অথবা হাইড্রোজেন। ফ্লুরিন কতগুলি আছে? 3খানা। 3 যোগ করলাম, তাহলে কত হয়ে গেল বলো? হাফ ইন্টু 10 মানে কত বেরোলো? 5। এইবার H এর মান 5 বেরিয়েছে। এবার কেন্দ্রীয় পরমাণুর সাথে কতগুলি পরমাণু যুক্ত আছে? 3খানা পরমাণু যুক্ত আছে, 3টে ফ্লুরিন যুক্ত আছে। তাহলে লোন পেয়ার হবে 5 মাইনাস 3 মানে কত? 2। তাহলে উত্তর হবে কত? অপশন বি, নিট 2018 এর কোশ্চেন 2018। তাহলে আমরা H এর মান থেকে প্রথমে H এর মান বের করব, করে আমরা দেখব যে কতগুলি কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কতগুলি পরমাণু যুক্ত আছে। সেই পরমাণুর সংখ্যা বাদ দিলেই আমরা লোন পেয়ার পেয়ে যাব। নিট 2018 এর এই ধরনের প্রশ্ন কিন্তু পড়েছিল। চলো নেক্সট। নিচের কোনটি I3 মাইনাসের সংকরায়ন এক্ষুনি করলাম, একটু আগে করেছি, sp3d। I3 মাইনাসের সংকরায়ন sp3d। চলো
বলছে CH4 BeCl2 BF3 এবং NH3 পরমাণুগুলির সংকরায়নের অবস্থা। এটা হোমওয়ার্ক, HW দিলাম হোমওয়ার্ক। চলো, ClF3 এর সংকরায়ন অবস্থা এক্ষুনি করলাম, H এর মান 5 মানে sp3d। দেখো এখানে এই যৌগটির C2 আর C3 এর সংকরায়ন বের করতে বলেছে। মনে করো কোনটা C2 C3, এটা মনে করো 1, এটা 2, 3, এটা 4। পরে যখন অর্গানিক কেমিস্ট্রি হবে তখন নাম্বারিং বুঝতে পারবে। তো এই যৌগটা দেখো একটা নতুন নিয়ম শেখাচ্ছি। কাদের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করব? এটা আমরা অ্যাপ্লাই করব কাদের ক্ষেত্রে? এখন যে রুলসটা আমি শেখাচ্ছি এই রুলসটা অ্যাপ্লাই করব কেবলমাত্র হাইড্রোকার্বনের ক্ষেত্রে। হাইড্রোকার্বন বা যদি আমরা সরাসরি নাইট্রোজেন বা অক্সিজেনের সংকরায়ন বের করতে চাই। কি বললাম বোঝা গেল? হাইড্রোকার্বনে কার্বনের সংকরায়ন বা নাইট্রোজেন বা যদি কোথাও অক্সিজেন থাকে সেখানে যদি আমরা নাইট্রোজেন অক্সিজেনের সংকরায়ন বের করতে চাই তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। কি রকম দেখো, এই CH3 মানে কার্বনের চারিদিকে 3খানা বন্ড আছে, CH, যদিও এটা সেকেন্ড সেমিস্টারে রয়েছে তোমাদের, তাও করে দিই। তাহলে এই নিয়মটা কার ক্ষেত্রে? হাইড্রোকার্বন, এবং যদি কোনো হাইড্রোকার্বনের মধ্যে নাইট্রোজেন থাকে অথবা অক্সিজেন থাকে সেই নাইট্রোজেন বা অক্সিজেনের সংকরায়ন বের করতে আমরা কাজে লাগাবো। H ইকুয়াল টু, এটাও একটা সূত্র ট্রিক্স, লোন পেয়ার প্লাস সিগমা বন্ড। H ইকুয়াল টু লোন পেয়ার প্লাস সিগমা বন্ড। এবার এইভাবে যদি H এর মান আমাদের 2 বেরোয় তাহলে সংকরায়ন হবে sp। H এর মান যদি 3 বেরোয় সংকরায়ন হবে sp2। H এর মান যদি 4 বেরোয় সংকরায়ন হবে sp3। সিম্পল, এই তিনটের মধ্যেই বেরোবে হাইড্রোকার্বনের ক্ষেত্রে। হাইড্রোকার্বন মানে কার্বন হাইড্রোজেন যুক্ত যৌগ। এইবার দেখো, আর তোমরা জানো ভালো করেই, সিঙ্গেল বন্ড মানে অলওয়েজ সিগমা, ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, আর ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুখানা পাই। ট্রিপল বন্ড মানে, এবার দেখো এই কার্বনের চারিদিকে কটা সিগমা বন্ড? 1 2 3 4, তাহলে 4খানা সিগমা বন্ড। তাহলে এবং কার্বনের সঙ্গে কোনো লোন পেয়ার নেই, কার্বনের লোন পেয়ার থাকে না, কার্বনের বাইরে তো 4খানা ইলেকট্রন, 4টেই বন্ড করেছে। তাহলে কার্বনের H এর মান কত? H মানে এখানে কিন্তু হাইড্রোজেন না, হাইব্রিডাইজেশন। তাহলে সিগমা বন্ড কটা? 4খানা, লোন পেয়ার নেই, তাহলে কত? 4। তাহলে এই কার্বনের সংকরায়ন sp3। এবার আমি যাকে 2 নম্বর দিয়েছিলাম, এই 2 নম্বর কার্বনের H এর মান কত? এই কার্বনের চারিদিকে এদিকে একটা সিগমা, এদিকে একটা সিঙ্গেল বন্ড মানে সিগমা, একটা সিগমা একটা পাই। তাহলে এই কার্বনের চারিদিকে কটা সিগমা? 3খানা সিগমা, লোন পেয়ার নেই মানে 0। তাহলে 3 মানে সংকরায়ন কি? sp2। 3 নম্বর কার্বন, এই কার্বনের তাহলে এই কার্বনের সংকরায়ন কি হয়ে যাচ্ছে? sp2। এই কার্বনের সংকরায়ন কি? H ইকুয়াল টু, এই কার্বনের চারিদিকে কটা সিগমা? এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা। তাহলে কটা সিগমা? 2টো সিগমা, লোন পেয়ার নেই, তাহলে H এর মান কত? 2। তাহলে এই কার্বনের সংকরায়ন কি হবে? sp। তাহলে 2 নম্বর দেখো, এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, কার্বনের চারিদিকে কোনো লোন পেয়ার নেই, 4টেই বন্ড করে আছে, তাহলে H এর মান কত হবে? 2। তাহলে sp 2 নম্বর কার্বনের সংকরায়ন কি হবে? 2 নম্বর কার্বনের সংকরায়ন হবে আমাদের sp2, এবং 3 নম্বর কার্বনের সংকরায়ন হবে কি? sp। এটা অ্যাকচুয়াল সেকেন্ড সেমিস্টারে আছে এই সংকরায়নগুলো, যখন জৈব রসায়ন আমি তোমাদেরকে পড়াবো সেই সময় এগুলো করাবো। NO3 মাইনাস আয়নের সংকরায়ন কি? এটা করিয়ে দিলাম একটু আগে। 5 একে 6/2 3 sp2, এসব ইজিলি করতে পারবে চোখের নিমেষে। নেক্সট কোশ্চেন, নিচের কোন ডি কক্ষকটি sp3d তে সংকরায়ন ঘটায়? দেখো আমি তোমাদেরকে বলেছি, যখন বলেছিলাম ছকটা আমি দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে sp3d তে 5খানা ডি কক্ষক হয়, তার মধ্যে কোন ডি sp3d তে অংশগ্রহণ করে? dz²। আর sp3d2 তে কোন ডি অংশগ্রহণ করে? dx² মাইনাস y² এবং dz²। আর sp3
D3-তে কোন ডি অংশগ্রহণ করে? DXY DYZ আর তার সাথে TZX, এগুলো বলে দিয়েছি। তো কোনটা উত্তর হবে? DZ স্কয়ার। চলো, ClO2 মাইনাসে ক্লোরিনের সংকরায়ন, বলছে ClO2 মাইনাসে ক্লোরিনের সংকরায়ন। তাহলে H ইকুয়াল টু কি? হাফ ইন্টু ক্লোরিনের বাইরে কত? 7, নেগেটিভ চার্জ আছে একটা, যোগ করলাম 1। এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের সংখ্যা তো যোগ করা যায় না, যদি হাইড্রোজেন হ্যালোজেন থাকে তাদের সংখ্যা আমরা যোগ করি, তাহলে কত হবে? H ইকুয়াল টু হাফ ইন্টু 8 মানে কত? 4, সংকরায়ন কি হবে? sp3। বলছে ICl2 মাইনাসের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাহলে ICl2 মাইনাস নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বললে আমাকে প্রথমে H এর মান বের করতে হবে। তাহলে আয়োডিনের H এর মান বের করি, হাইব্রিডাইজেশন। দেখো আয়োডিনের বাইরে কতগুলি ইলেকট্রন? 7খানা ইলেকট্রন। আয়োডিনের সঙ্গে কোনো দ্বিযোজী পরমাণু যুক্ত আছে? নেই। একযোজী পরমাণু যুক্ত আছে? হ্যাঁ আছে। কটা আছে? 2টো। কটা ক্লোরিন আছে? 2টো, তাহলে 2 যোগ করলাম। একযোজী পরমাণুর সংখ্যা যোগ করতে হবে 2টো, প্লাস নেগেটিভ চার্জ কটা আছে? একটা, যোগ করে দিলাম। তাহলে হাফ ইন্টু 10 মানে কত? 5 বেরোলো। এবার লোন পেয়ার বের করার নিয়ম কি? যতগুলি কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যতগুলি পরমাণু যুক্ত আছে সেই পরমাণুর সংখ্যা দুটো বাদ দেবো আমরা। তাই আই এর সাথে কতগুলো ক্লোরিন যুক্ত আছে? 2খানা ক্লোরিন যুক্ত আছে। তাহলে লোন পেয়ার কত হবে? 5 মাইনাস 2 মানে কত? 3টি। তাহলে লোন পেয়ার কটা? ICl2 মাইনাসে 3টি। চলো লাস্ট কোশ্চেন। জলের অণুতে অক্সিজেন পরমাণু সংকরায়ন। জলের অণুতে H2O-তে অক্সিজেনের সংকরায়ন, তাহলে H এর মান বের করব। অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, বাইরে কত? 6, প্লাস লোন পেয়ার বলছি, একযোজী পরমাণু আছে অক্সিজেনের সাথে কটা? 2টো, 2 যোগ করলাম। তাহলে কি হবে? হাফ ইন্টু 8 মানে কত? 4, সংকরায়ন কি হবে? sp3, উত্তর সি। চলো নেক্সট, বলছে ClO2 মাইনাসে ক্লোরিন পরমাণু সংকরায়ন। ClO2 মাইনাস, তাহলে H এর মান কত? হাফ ইন্টু ক্লোরিনের বাইরে কত? ক্লোরিনের সংকরায়ন বের করতে বলেছে, তাহলে ক্লোরিনের বাইরে কটা ইলেকট্রন? 7টা। কোনো একযোজী পরমাণু আছে? নেই। নেগেটিভ চার্জ কটা আছে? একটা, তাহলে যোগ করলাম। তাহলে হাফ ইন্টু 8 তাহলে কত? 4, সংকরায়ন কি হবে? sp3, অপশন এ উত্তর। এবার তোমরা দেখবে বেশ কিছু জায়গায় গুলিয়ে ফেলবে। কি গুলিয়ে ফেলবে? তোমরা ভাববে যে স্যার কেন্দ্রীয় পরমাণুতে কতগুলি করে ইলেকট্রন, আমি তো বুঝতে পারছি না। সেই জন্য আমি একটা ছক করে দিচ্ছি এখানে। দেখো যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, মানে এরা কত? এরা গ্রুপ 40, এরা গ্রুপ 14 এলিমেন্ট। এদের প্রত্যেকের বাইরে 4, কার্বনের বাইরে 4, সিলিকনের বাইরে 4, জার্মেনিয়ামের বাইরে 4। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক আর দরকার নেই, এদের প্রত্যেকের বাইরে 5। বোরন, অ্যালুমিনিয়াম, এদের বাইরে 3, গ্রুপ 13 এলিমেন্ট। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এদের প্রত্যেকের বাইরে 6। যদি এই পরমাণুগুলি কেন্দ্রীয় পরমাণু হয় তাহলে বোরনের যদি কেন্দ্রীয় হয় বোরনের বাইরে 3, কার্বন যদি কেন্দ্রীয় হয় কার্বনের বাইরে 4, নাইট্রোজেন যদি কেন্দ্রীয় হয় নাইট্রোজেনের বাইরে 5, ফসফরাসের বাইরে 5, আর্সেনিকের বাইরে 5। আর ফ্লুরিন তো কেন্দ্রীয় হবে না, কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যদি কেন্দ্রীয় হয় এদের বাইরে 7। আর নিষ্ক্রিয় গ্যাস তো বন্ধন করে না, কেবলমাত্র জেনন বন্ধন করে, জেননের বাইরে 8। তো এইগুলো এইভাবে মনে রাখবে। আলাদা আলাদা করে পরমাণুর সংখ্যা মনে রেখে 2, 8, 8 এরকমভাবে সাজাতে যেও না। তুমি মনে রাখবে যে বোরন, অ্যালুমিনিয়াম এরা গ্রুপ 13 এলিমেন্ট, প্রত্যেকের বাইরে 3। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এরা গ্রুপ 14 এলিমেন্ট, এদের বাইরে প্রত্যেকের বাইরে 4 সর্ববহিস্থ কক্ষপথে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক গ্রুপ 15 এলিমেন্ট, প্রত্যেকের বাইরে 5। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এরা গ্রুপ 16 এলিমেন্ট, প্রত্যেকের বাইরে 6। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা গ্রুপ 17 এলিমেন্ট, প্রত্যেকের বাইরে 7। জেনন নিষ্ক্রিয় গ্যাস বাইরে 8। বাকি তো হ্যালোজেন তুমি চিনতে পারবে, হ্যালোজেন বা হাইড্রোজেন থাকলে। তাহলে মেন রুলস কি হলো? হাফ ইন্টু যে অণুর সংকরায়ন বের করতে বলবে সেই অণুর কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে সেটা লিখব, প্লাস ওই অণুর কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কতগুলি একযোজী পরমাণু যুক্ত আছে তার সংখ্যাটাকে আমরা যোগ করব, প্লাস যদি নেগেটিভ চার্জ থাকে সেটা যোগ করব,
মাইনাস যদি পজিটিভ চার্জ থাকে সেই পজিটিভ চার্জের সংখ্যা করব, করে ক্যালকুলেশন করলে যে মানটা বেরোবে সেটা এইচ এর মান। এইচ এর মান থেকে আমি সংকরায়ন বের করতে পারবো। এইচ এর মান 2 হলে এসপি, এইচ এর মান 3 হলে এসপি টু, এইচ এর মান 4 হলে এসপি 3, যেমনভাবে বললাম। তো চলো আজকের সংকরায়নের ক্লাস এখানেই শেষ করলাম। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা একটু লেন্দি হয়েছে, তো টোটাল সংকরায়নটা এখানে কমপ্লিট করে দিলাম। আমি সংকরায়ন নিয়ে আর কোনো ক্লাস করাবো না, পরবর্তী আমরা আলোচনা করব ভিএসএপি আর থিওরি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো এবং সংকরায়নটাকে ভালো করে তোমরা স্টাডি করো। অনেক জায়গাতে এই সংকরায়নের অ্যাপ্লিকেশন আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।